কলেজের বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে আব্দুল্লাহ। ক্লাস শুরু হতে আরো 17 মিনিট বাকি, তাই দাঁড়িয়ে থাকা। পেছন থেকে তৃষা বলে উঠল, এই ছেলে তুমি এমন কেন? তখনও আব্দুল্লাহ বাইরের দিকে তাকিয়ে আছে। কে এই কথা বলল তাকে দেখারও প্রয়োজন বোধ করল না, কারণ কণ্ঠস্বরে বুঝে গেছে নিশ্চয় কোনো মেয়ে, আর মেয়েদের প্রতি তার একটু অ্যালার্জি আছে। তাই বাইরের দিকে তাকিয়ে বলল, আমি এমন কেন সেটার উত্তর না হয়ে পরে দিচ্ছি। তার আগে বলুন, আপনি আমাকে তুমি করে বললেন কেন? আমি আপনাকে তুমি করে বলার অনুমতি দিয়েছি? তৃষা রাগান্বিত হয়ে বলল, আপনি কি এমন মহান ব্যক্তি যে আপনাকে আপনি করে বলতে হবে? আব্দুল্লাহ তার দিকে না তাকিয়ে বলল, দ্যাটস গুড। এই তো আপনি করে বলে ফেললেন, বলুন কি জানতে চান? তৃষা খেয়ালই করেনি যে কখন সে আব্দুল্লাহকে আপনি বলে ফেলল। তখন তৃষা আবার বলল, আমি জানতে চাই তুমি এমন কেন? আব্দুল্লাহ বলল, তা তো হবে না, আবার আপনি আমাকে তুমি করে বলছেন, তাই আমি উত্তর দিতে বাধ্য নই। আগে আপনি করে কথা বলুন। তৃষা এবার খেপে গিয়ে বলল, এই মিয়া, এই আপনাকে তুমি করে বলার সমস্যা কি শুনি? তখন থেকে শুধু পেঁচাল পেরে যাচ্ছেন। দেখুন, আপনার হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা আছে। এই কলেজের কেউ যদি শুনে যে আপনি আমাকে তুমি করে বলছেন, তাহলে ভাবতে পারছেন বিষয়টা ঠিক কোন দিক দিয়ে যাবে? সেটা আমার জন্য বড় লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে। আপনার জন্য কি হয়ে দাঁড়াবে তা আমি জানি না। কাজেই হয় আপনি করে কথা বলুন, না হয় আমি যাচ্ছি। আমার ক্লাস শুরু হবে একটু পরেই। তৃষা বলল, ওকে ওকে, আপনি করে বলছি। এবার বলুন আপনি এমন কেন? যেমন? এই যে কারোর সাথে কথা বলেন না, ক্লাসে আসলেও আপনার কোনো কথা শোনা যায় না, ক্লাস শুরু হওয়ার আগে আসলে বাহিরে দাঁড়িয়ে থাকেন, মেয়েদের সাথে কথা বলা তো দূরের কথা, কারো দিকে মনে হয় যেন ভুলেও তাকান না। এই যে আমি আপনার সাথে এতক্ষণ ধরে কথা বললাম, একটিবারের জন্য আমার দিকে তাকালেনও না, ফিরেও দেখছেন না আমি কে? আব্দুল্লাহ লম্বা একটা দম নিল, এরপর বলল, আপনার প্রশ্ন করা শেষ হয়েছে? আরও কি বাকি আছে কিছু? থাকলে বলুন, সবগুলোর উত্তর এক বাক্যে দিব। তৃষা বলল, না, অ্যাপারেন্টলি আমার কোনো প্রশ্ন নেই। আব্দুল্লাহ বলল, তাহলে শুনুন, আমি এমন করি কারণ আমি মুসলমান। এটা বলে আব্দুল্লাহ ক্লাসে চলে গেল। তৃষা মোটেই আশা করেনি যে তার এতগুলো প্রশ্নের উত্তর এক বাক্যে দিয়ে দেবে। সে রীতিমতো ধাক্কা খেল। কি আর করার, আশাজনক উত্তর না পেয়ে সে বাধ্য হয়ে ক্লাসে চলে গেল। দুজনেই একই ক্লাসে পড়ে। আব্দুল্লাহ সব সময় পেছনের টেবিলে একেবারে শেষ প্রান্তে বসত, দেওয়াল ঘেঁষে, কারণ ওর ওখানেই শান্তি লাগতো। কোনো ঝঞ্ঝাট নাই, মেয়েদের কথারও আওয়াজ আসে না সেখানে, হইচয়ের আওয়াজও কম আসে। যথানিয়মে মকবুল স্যার আসলেন প্রথম ঘন্টায়। মকবুল স্যার, উনি ওই কলেজের ইংরেজি প্রফেসর। তিনি প্রথম ঘন্টা পেতেন, সেই সুবাদে হাজিরা তিনিই ডাকতেন। এসে চেয়ার হাঁকিয়ে বসে চশমাটা ঠিক করে হাজিরা খাতাটা খুললেন। বোধ করি তার বয়স 48-এর উপরেই হবে। মাথায় চুল খুব কম, কিছুটা টাকের মতো দেখতে, দাড়ি নাই, কেটে ছাঁটাই করে দুধের শিশু হয়ে গেছেন। তবে এখনো স্যারের এন্ট্রি মারা দেখলে ম্যাডামরা ক্রাশ খায়। হাজিরা ডাকা শুরু হলো। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2, ইয়েস স্যার। রোল নাম্বার 3, প্রেজেন্ট স্যার। এই প্রেজেন্ট স্যার বলার ভঙ্গিটা একটু ঢঙ্গিলা ছিল। আসলে রোল নাম্বার 3 একটা মেয়ের ছিল, তাই তো একটু ঢং করে বলল, প্রেজেন্ট স্যার। হাজিরা খাতার মাঝখানে এসে মকবুল স্যার খাতার দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বললেন যে, সবাই শোনো, আমি 100% শিওর বলতে পারবো যে এখন আমি যার রোল নাম্বারটা ডাকবো সে নির্ঘাত শেষ টেবিলে আছে এবং একেবারে দেওয়াল ঘেঁষে বসে আছে। তখন স্যার বললেন, রোল নাম্বার 67। ইয়েস স্যার। রোলটা আব্দুল্লাহরই, কারণ প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আব্দুল্লাহ ওই জায়গাতেই বসে, তাই গত 3 মাস ধরে স্যারের হাজিরার উত্তর ওই কোণা থেকে আসতো। তাই স্যারের মুখস্থ হয়ে গেছে যে আব্দুল্লাহ ওই জায়গাতেই বসে। আব্দুল্লাহ হাজিরা দেওয়ার সাথে সাথে মকবুল স্যার মাথা তুলে বললেন যে, দেখেছো আমি কি বলেছি? বললাম না শেষ টেবিলের একেবারে দেওয়াল ঘেঁষে বসে আছে সে রোল নাম্বার 67। সবাই স্যারের সাথে বিস্তর হাসিতে মেতে উঠল। তখন আব্দুল্লাহ পেছন থেকে বলে উঠল, স্যার পেছন থেকে হাজিরা দিয়েছে, কিন্তু বাইরে থেকে তো আর দেই নেই। আব্দুল্লাহ কথা কম বলে, তবে যেটা বলবে একেবারে সব ঝালাপালা করে দেবে। স্যারের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হলো না। স্যারও খুব লজ্জা পেলেন। সবাই মুচকে মুচকে হাসা শুরু করলো। সেদিনের মতো স্যার লজ্জায় রোল না ডেকে চলে গেলেন। ক্লাস করানো তো দূরের কথা, একেবারে সামনের থেকে ঠিক 2 বেঞ্চ পেছনে বসতো তার বেস্ট ফ্রেন্ড মেহেদি। মেহেদির সাথে তার কলেজের প্রথম দিনেই বন্ধুত্ব হয়ে যায়। আসলে ওই দিন মেহেদি কলেজে ঢোকার সময় পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায়। কোথায় সবাই এসে তাকে ধরবে তা না, সবাই কলহ হাসিতে ফেটে পড়ল। বিশেষ করে মেয়ের আব্দুল্লাহর দূর থেকে তা দেখে দৌড়ে এসে তাকে উঠায় এবং ধরে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর তাই ওই দিনই দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। মেহেদি সামনের দিকেই বসতো, কারণ তার সবার সাথে আড্ডা মারতে ভালো লাগতো, কিন্তু আব্দুল্লাহর ভালো লাগতো না। তো মেহেদির সামনে থেকে পেছনে গিয়ে বলল, কংগ্রাচুলেশনস ব্রো, একেবারে ফাটিয়ে দিয়েছিস আজকে শালার মকবুলের কটবেল বোল্ড করে দিয়েছিস। উচিত শিক্ষা হলো শালার আজকে। আব্দুল্লাহ বলল, এই তুই এভাবে বলছিস কেন? আমি এমন কিছু হোক তা মোটেও চাইনি। কালকে স্যার আসলে ক্ষমা চেয়ে নিব। মেহেদি তো অবাক, কি কালকে তুই ওই কটবেলের কাছে ক্ষমা চেয়ে নিবি?
হ্যাঁ যাব, সমস্যা কি? আর শোন, স্যারকে একদম কদবেল বলে ডাকবি না, এটা জায়েজ নাই। যাস না দোস্ত, পরে তোকে হয়তো আবার অপমান করবে। তুই যাইস না। না আমি যাবই। ওকে যা, তোকে আজ পর্যন্ত কোনো কাজে আমি আটকাতে পারিনি। অপমানিত হলে তখন বুঝবি, কোনো সমস্যা নেই, আমি প্রস্তুত। ক্লাসের সব পরিস্থিতিগুলো দূর থেকে লক্ষ্য করছিল আয়েশা, আর মুচকে মুচকে হাসছিল। পুরো ক্লাসে শুধু আয়েশাই একমাত্র হিজাব পরে আসতো। এই জন্য সবার সাথে কথা বলতে ইতস্তত বোধ করলেও আয়েশার সাথে কথা বলতে আব্দুল্লাহর ইতস্তত বোধ হতো না। যদিও প্রয়োজন ছাড়া কথা বলতো না সে। তাছাড়া এমনিতে আয়েশাও অনেক ভালো মেয়ে, সেও একেবারে আব্দুল্লাহর মতো নীরব থাকে ক্লাসে। কোনো ছেলের সাথে বিনা প্রয়োজনে কথা বলতো না। প্রয়োজন পড়লেও সবার আগে সমস্যার সমাধানের জন্য আসতো আব্দুল্লাহর কাছে, তারপর অন্য কারো কাছে যেত। আব্দুল্লাহর সাথে আয়েশার পরিচয় হয় কলেজে আসার 2 মাস পর। আয়েশা তাকে প্রথম যেদিন দেখে ওই দিনই তার প্রতি আয়েশার একটা দুর্বলতা কাজ করতে থাকলো। আব্দুল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল, পরিবারের একমাত্র ছেলে আব্দুল্লাহ। তবে তার ছোট্ট একটা বোনও আছে, আমাতুল্লাহ নাম। যেমন বাজে তেমনই দুষ্ট। আব্দুল্লাহ কলেজ থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। আয়েশাও দাঁড়িয়ে আছে। একটু পরে তৃষাও এলো। তৃষার অবশ্য ফিক্সড করা গাড়ি ছিল, 2-1 মিনিটের মধ্যেই তার গাড়ি চলে আসবে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তৃষারা 2 বোন। তৃষা বাবা মায়ের বড় মেয়ে। ছোট বোন এবার ক্লাস 8-এ পড়ে। তার বড় ভাই একজন আর ছোট ভাই একজন আছে। বাবা মজুমদার মানুষ, তাই মজুমদারের সম্মানার্থে তিনি চাইতেন না যে তার মেয়ে অন্যান্য আর 10টা ছাত্রের মতো গাড়ির জন্য দাঁড়িয়ে থাকুক। তাই তিনি তাকে প্রতিদিন দিয়ে আসার জন্য আর নিয়ে আসার জন্য গাড়ি ফিক্সড করে দিলেন। ইতিমধ্যে তার গাড়িও চলে এলো। সে গাড়ি হাঁকিয়ে চলে গেল। আয়েশা দাঁড়িয়ে আছে। আজকে প্রায় সবাই গাড়ি পেয়ে গেছে, কিন্তু আয়েশা এখনো গাড়ি পায়নি। আসলে ক্লাস শেষ হওয়ার পর আয়েশা আব্দুল্লাহর কাছ থেকে একটা বিষয়ের নোট নিতে আসে। তখন তাদের মাঝে হালকা পাতলা কথা হয়, তাই তাদের কলেজ থেকে বের হতে দেরি হয়। আর তাই দুইজনের কেউই এখনো গাড়ি পায়নি। আয়েশা মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে, তবে তার একটা ছোট ভাই আছে। আয়েশার মা বাবা দুজনেই বেঁচে আছেন। আয়েশা তখন আব্দুল্লাহর থেকে অনেকটা দূরেই দাঁড়িয়েছিল। তখন মনে মনে ভাবলো, তাকে গিয়ে কি সরিটা বলে দেব? না না, রাস্তার কথা বলার কারণে যদি আবার মাইন্ড করে। দূর, সেটা পরে দেখা যাবে, আগে সরিটা বলে দিই। আয়েশা গুটি গুটি পা দিয়ে হেঁটে হেঁটে আব্দুল্লাহর কাছে গিয়ে একটু হালকা গলায় বলল, সরি। আব্দুল্লাহ তখন গাড়ির আশায় উল্টো দিকে তাকিয়ে আছে। ওইদিকে তাকিয়ে বলল, কেন সরি কেন? আসলে ক্লাস শেষে আপনার থেকে নোটটা নেওয়াতে লেট হয়ে গেছে, তাই এখন গাড়ি পাচ্ছেন না। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে, নো প্রবলেম। ইটস ওকে মানে এই যে আপনি গাড়ি পাচ্ছেন না, এটা কি ইটস ওকে হলো? কোনো সমস্যা না, আমি প্রতিদিনই সবার শেষে বাড়িতে যাই। সবার সাথে আসলে এখানে পুরো কলেজের শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়ে থাকতে আমার বোরিং লাগে, তাই তখন লাইব্রেরিতে গিয়ে বই পড়ি। ভিড় কিছুটা কমলে তারপর বাড়ির উদ্দেশ্যে লাইব্রেরি থেকে বের হই। আয়েশার এই কথাটা এতদিন জানাই ছিল না। আয়েশা মনে মনে ভাবতে লাগলো, তাই তো বলি কলেজ ছুটি দিলে ওনাকে দেখা যায় না কেন। যাক, আজকে জানা হয়ে গেল। ওহ ভালো। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। দেখতে দেখতে বৃষ্টিও শুরু হয়ে গেল। ভাগ্য ভালো যে ঠিক তখনই তারা একটি গাড়ি পেয়ে গেল। দুজনে একই সাথে গাড়িতে উঠল। আজকে প্রথম দুজন এক গাড়িতে। এর আগে আয়েশা অনেকবার চেষ্টা করে আব্দুল্লাহকে তার গাড়িতে উঠাতে পারেনি। আজকেও উঠত না। বৃষ্টিটাই আয়েশাকে সাহায্য করলো আয়েশার সাথে গাড়িতে উঠতে। গাড়ি চলছে, হালকা হালকা বাতাস বইছে। বাতাসে আয়েশার হেজাবটা নড়ছে, তবে সেদিকে আব্দুল্লাহর কোনো দৃষ্টি নেই। ওর দৃষ্টি বাহিরের বৃষ্টি ভেজা পরিবেশটা দেখছে। আয়েশা তার দিকে তাকিয়ে চোখ বাঁকিয়ে তাকিয়ে দেখছে। খুব সুন্দর লাগছে আব্দুল্লাহকে। বৃষ্টিতে আব্দুল্লাহর দাড়িগুলো হালকা ভিজেছে, তবুও ওই হালকা বৃষ্টির ফোঁটাগুলো একসাথে হয়ে একটা বড় ফোঁটাতে রূপান্তরিত হয়ে তার দাড়ি দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। সেটার দিকেই আয়েশা তাকিয়ে আছে। ড্রাইভার লুকিং গ্লাসে সেটা দেখে নেয়। তখন ড্রাইভার বলল, কি আপামনি? আয়েশা লজ্জা পেল, দৃষ্টি সরিয়ে নিল। তখন আচমকা বিজলি চমকাতে শুরু করলো, হাওয়া বইতে শুরু করলো। গাড়ি থেমে গেল। গাড়ি থামলো ড্রাইভারের বাড়ির সামনে। তখন ড্রাইভার বলল, আপামনি আমি আর যেতে পারবো না, খুব ভয় করছে। কেন আঙ্কেল? দেখছেন না কিভাবে বাতাস বইছে আর কিভাবে বা বিজলি চমকাচ্ছে? তখন আয়েশা বলে উঠল, তাহলে এখন আমরা কিভাবে বাড়িতে যাব আঙ্কেল? আব্দুল্লাহ একটু ভ্রু কুঁচকে বলল, আমরা মানে আমি আর আপনি। ও হ্যালো, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। আপনার চিন্তা আপনি করুন। আপনি কি আমাকে একা ফেলে চলে যাবেন নাকি? কেন, আপনার ভয় কিসের? আপনিও তো চাইলেই একা চলে যেতে পারবেন। কি আজগুবি মানুষ রে আল্লাহ! এই ঝড়ঝাপটার মধ্যে আপনি পারবেন আমাকে একা রাস্তায় ফেলে যেতে? এবার আব্দুল্লাহ তার দিকে ফিরে হাত নাড়াতে নাড়াতে বলল, দেখুন, আমি যদি এখন আপনার সাথে এই ঝড় তুফানে একলা যাই, লোকজন দেখলে খারাপ মাইন্ড করবে। কাজেই আপনি আপনার মতো করে চলে যান, আমি আমার মতো। এই নিয়ে আব্দুল্লাহ আয়েশার দিকে আজ পর্যন্ত মাত্র 3 বার তাকিয়েছে, আর 3 বারের প্রতিবারই আয়েশা তার দিকে হা করে তাকিয়ে থাকে। কারণ আব্দুল্লাহ আয়েশার দিকে তাকালে আয়েশার ভেতরে কেমন জানি একটা ভালো লাগা কাজ করে। তখন
আব্দুল্লাহ কি বলে সেটার দিকে আয়শা কর্ণপাতই করে না। ও তার চোখের দিকে তাকিয়ে থাকে। আব্দুল্লাহ তো মনে করে আয়শা তার কথা মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু তার ধারণা উল্টোটা হয়। এখনো আব্দুল্লাহ কি বলল আয়শা কর্ণপাতই করল না, বরং তার চোখের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই খুব জোরে একটা বজ্রপাত হলো। হয়তো তাদের থেকে একটু দূরেই বজ্রপাতটা পড়ল। আয়শা ভয়ে আব্দুল্লাহকে যেই না জড়িয়ে ধরার জন্য হাত এগুলো, আব্দুল্লাহ কোল থেকে ব্যাগটা তুলে তার সামনে ধরে বলল, এই একদম না, একদম আমাকে ধরবেন না। আয়শাও আর জড়িয়ে ধরতে পারল না। তখন ড্রাইভার বলে উঠল, আপনাদের ঝগড়া কি শেষ হয়েছে? শেষ হলে নামুন, আমি গাড়ি ঘুরাবো। খুব বিজলি চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আঙ্কেল, আমাদের জন্য আরেকটু কষ্ট করুন প্লিজ। কি বলুন, দেখি পারি কিনা। আব্দুল্লাহ বলল, ওই যে সামনে দোতলা একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওখান পর্যন্ত একটু দিয়ে আসুন প্লিজ। ওকে ওকে, যাচ্ছি। তখন ড্রাইভার তাদেরকে ওই দোতলা বিল্ডিংটা পর্যন্ত দিয়ে আসলো। দুজনেই নেমে গেল। ভাড়া দিতে গেলে ড্রাইভার বলল, থাক, লাগবে না, আর পারলে আমাকে ক্ষমা করবেন, আপনাদেরকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে পারলাম না। আব্দুল্লাহ বলল, না না আঙ্কেল, কি সব বলছেন ক্ষমা টমার কথা। তখন ড্রাইভার গাড়ি ঘুরিয়ে যাওয়ার সময় বলল, তবে যাই বলুন আপনাদের দুজনকে কিন্তু খুব মানিয়েছে, চালিয়ে যান। এটা বলে ড্রাইভার চলে গেল। আয়শা তো খুব লজ্জা পেল, লজ্জায় তার দিকে তাকাচ্ছেও না। আর আব্দুল্লাহ, তার মধ্যে কোনো ফিলিংসই নেই, সে ওই কথাকে স্বাভাবিকভাবেই ধরে নিল। তারা দুজনে এখন ওই দোতলা বাড়ির গেটের নিচে দাঁড়িয়ে আছে, আর ওই বাড়িটাই হলো আব্দুল্লাহর বাড়ি। কিছুক্ষণ পর আব্দুল্লাহ আয়শাকে কিছু না বলে বাড়িতে ঢুকে যাচ্ছিল। তখনই আয়শা বলল, হ্যালো মিস্টার, আন্দাজে কার বাড়িতে ঢুকে যাচ্ছেন? খুব তো তখন ড্রাইভারকে বললেন যে ওই বাড়ির সামনে নামিয়ে দিতে, নামিয়ে তো দিল এখানে, তাহলে এখন আন্দাজে কার বাড়িতে প্রবেশ করছেন শুনি? সরি, এটাই আমার বাড়ি। আপনি গেটের নিচে দাঁড়িয়ে থাকুন আর গাড়ির জন্য অপেক্ষা করুন। গাড়ি পেলে বাড়িতে চলে যাবেন। এখানে দাঁড়ালে আপনি আর বৃষ্টিতে ভিজবেন না। আয়শা বলল, আপনি তো খুব স্বার্থপর, আপনি নিজে ঠিকই বাড়িতে চলে যাচ্ছেন আর আমাকে রেখে যাচ্ছেন এই ঝড়ের মধ্যে। দেখুন, ভুল বুঝবেন না, যদি ড্রাইভার আমাদের এখান পর্যন্ত না এনে দিত তাহলে তো আপনি আমি দুজনেই বৃষ্টিতে ভিজতাম। তাই এখন আপনিও সেফ, আমিও সেফ। আয়শা বলল, আপনি তো পুরোপুরি সেফ আর আমি তো আংশিক সেফ। নাই মামার চেয়ে কানা মামা ভালো নয় কি? অবশ্যই ভালো। তাহলে ওই কানা মামাটাকে নিয়ে দাঁড়িয়ে থাকুন। সব দৃশ্য আব্দুল্লাহর বোন আমাতুল্লাহ দোতলা থেকে দেখছে, কারণ ওর বৃষ্টি থেকে বিজলি চমকানো দেখতে বেশি পছন্দ করে। তাই দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখছিল। আর তখনই গেটের সামনে ওই গাড়িটাকে আমাতুল্লাহ দেখতে পায়, আর তখন থেকে ও সব দৃশ্য দেখে যাচ্ছে। আর সাথে সাথে আমাতুল্লাহ আম্মুকে ডেকে আনে। এখন দুজনে তাকিয়ে সব দেখছে। আচ্ছা, আমাকে কি আপনার বাড়িতে নেবেন না? আরে ক্রেজি, এখন যদি আম্মু আমাকে আপনার সাথে দেখে তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। বন্ধুর পরিচয় দিবেন আর বলবেন যে বাইরে বৃষ্টি হচ্ছিল তাই নিয়ে এসেছি। বিশ্বাস করুন, আমার এখানে খুব ভয় করছে। চারিদিকে দেখুন কেমন খুঁটখুটে অন্ধকার হয়ে আসছে। সরি, আমি পারবো না, ক্ষমা করবেন। এই কথা বলেই সে গেট দিয়ে বাড়িতে ঢুকে গেল। কলিং বেল চাপতে তার বোন দোতলা থেকে দৌড়ে এসে দরজা খুলে দিল। তবে কিছু বলছে না যে মেয়েটা কে বা কি সম্পর্ক তার সাথে। আব্দুল্লাহ বলল, কিরে, তোর আবার কি হলো? তোকে আপসেট দেখাচ্ছে কেন? কিচ্ছু হয়নি, তুই যা তো তোর রুমে। এটা বলেই আমাতুল্লাহ আব্দুল্লাহকে ঠেলে আব্দুল্লাহ রুমের দিকে নিয়ে গেল। এই কি করছিস ভাইয়া? ব্যথা পাবো তো, ছাড়। আগে তুই রুমে যা, তারপর ছাড়ছি। হ্যাঁ, এই তো রুমে চলে আসলাম, এবার ছাড়। ওকে ছেড়ে দিলাম। গামছাটা দে। এই নে গামছা। ওকে যা, এবার এখান থেকে ভাগ। আমাতুল্লাহ বলল, আমি আর কোনোদিন তোকে গামছা এনে দিব না। একটা বিয়ে করতে পারিস না? তাহলে তো তোর বউ এনে দিতে পারে। এটা বলেই আমাতুল্লাহ দৌড়ে পালিয়ে গেল, কারণ আর এক মিনিটও যদি সে ওখানে থাকতো তাহলে তার আর নিস্তার নেই। আব্দুল্লাহ চিৎকার দিতে দিতে বলছে, তোকে আবার হাতের কাছে পাই তখন মজা দেখাবো। আব্দুল্লাহর মায়ের একবার খুব অসুখ হয়েছিল, প্রায় মারা যাওয়ার মতো অবস্থা। আল্লাহর অশেষ দয়ায় বেঁচে আছে। তখন সে সিদ্ধান্ত নিল যে যেভাবে হোক ছেলেটা কলেজে ওঠার কিছুদিন পরেই তার বিয়ের ব্যবস্থা করতে হবে। মরার আগে অন্তত ছেলের বউকে দেখে যাব, তারপর হায়াত থাকলে না হয় নাতিপুতিকেও দেখা যাবে। এটাই তার মায়ের একমাত্র ইচ্ছা। তাই কলেজে ওঠার কিছুদিন পর থেকেই তার মা তার বিয়ে নিয়ে শুধু বারবার প্যারা দিচ্ছিল। আব্দুল্লাহ বারবার একই কথা বলে যে আমি এখন বিয়ে করব না, আমার বিয়ের বয়স হয়নি। তার মাও নাছরবান্দা, প্রতিদিনই তাকে বিয়ে কর বলে জ্বালাতো। এখন মায়ের থেকে শিখে ছোট বোনও বিয়ে কর বলে বলে মাথা খাচ্ছে। তো মা মেয়ে সিদ্ধান্ত নিল যে ওই মেয়েটাকে কি, তার পরিচয় সব জানতে হবে। তখন মা বলল, যাও তো মা, ওই মেয়েটাকে ঘরে নিয়ে আয়। তখন আমাতুল্লাহ গিয়ে আয়শাকে এক প্রকার জোর করে ঘরে নিয়ে এলো। ভয়ে ভয়ে ঘরে এসেই সোফায় বসলো আয়শা। ভয় পাচ্ছিল, এখন যদি আব্দুল্লাহ তাকে দেখে না জানি কি হয়, সেটা ভেবেই ভয় পাচ্ছিল। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল ঘরের দেওয়ালে। দেওয়াল থেকে চোখ ফেরাতেই পারছে না। কি সুন্দর কারুকার্য শোভিত মনোমুগ্ধকর দৃশ্য। আয়শার পাশে বসে আছে আমাতুল্লাহ। সে বসে বসে আয়শাকে দেখছে আর আয়শা ঘরের দেওয়াল দেখছে। তখন আমাতুল্লাহ বলল, আপনি হেজাবটা খুলুন না, আপনার হেজাবটা তো প্রায় পুরোপুরি ভিজে গেছে।
না না বোন, হেজাব খোলা যাবে না। কেন? বেগানা পুরুষ দেখে নিতে পারে। এখানে তো কোনো পরপুরুষ নাই। আছে। ও ভাইয়ার কথা বলছেন? আব্দুল্লাহ তোমার ভাইয়া হয়? জি, কোনো সমস্যা নাই। ভাইয়া কমপক্ষে আরো 2 থেকে 3 ঘন্টা রুম থেকে বের হবে না। কেন? কারণ সে এখন আসরের নামাজ পড়বে, তারপর গল্প লিখতে বসে যাবে, আর বসেই আমাকে ডাক দিয়ে বলবে, আমাতুল্লাহ, এই আমাতুল্লাহ, 1 কাপ চা দিয়ে যা তো। তারপর মাগরিব পর্যন্ত গল্প লিখে নামাজ পড়ে তারপর রুম থেকে বের হবে। আয়শা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আমাতুল্লাহ বলল, অবাক হওয়ার কিছু নেই আপনি, ওর প্রতিদিনের শিডিউল এটা, তাই আমার মুখস্থ হয়ে গেছে। এখন আপনি হেজাবটা খুলুন তো, আপনাকে দেখব। আয়শা এক প্রকার বাধ্য হয়ে হেজাবটা খুলল। আমাতুল্লাহ তো তার দিকে তাকিয়ে হা করে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে যে একটা মানুষ এত সুন্দর হয় নাকি? কি সুন্দর চেহারা, ঠোঁটের ওপর ছোট্ট একটা কালো তিল, সব মিলিয়ে তাকে অসম্ভব সুন্দর লাগছিল। আয়শা তখন পরিস্থিতি বুঝতে পেরে বলল, তুমি তো অনেক সুন্দর করে কথা বলতে পারো দেখছি। এটা সবাই বলে। আচ্ছা আপনি, আমার ভাইয়া কি আপনাকে ভালোবাসে নাকি? আয়শা কিছুটা লজ্জা পেয়ে বলল, ছি ছি, কি বলছো এসব? ও আমাকে কেন ভালোবাসতে যাবে? ও, তার মানে আপনি ভাইয়াকে ভালোবাসেন, তাই তো? তা জানি না, তবে তোমার ভাইয়াকে আমার ভালো লাগে। ভালোবাসি কিনা তা এখনো বলতে পারছি না। আমাতুল্লাহ মাথা নেড়ে নেড়ে বলল, সবই বুঝলাম, ভালো লাগা মানেই তো ভালোবাসা। তুমি তো দেখছি ভারী পাকা পাকা কথা বলো। এটাও সবাই বলে। ঠিকই তো বলে তাহলে। তখনই আব্দুল্লাহর মা কিচেন থেকে আয়শার জন্য গরম গরম কফি নিয়ে আসে। তার মাকে দেখে আয়শা বসা থেকে দাঁড়িয়ে সালাম দেয়। আব্দুল্লাহর মা তার চেহারা দেখে সালামের উত্তর না দিয়ে বলে ফেলল, মাশাআল্লাহ। আয়শা ধাক্কা খেয়ে বলল, জি আন্টি। না মা, কিছু না, তুমি বসো তো। আয়শা আবার সোফায় বসল। তোমার নাম কি মা? আয়শা বলার আগে আমাতুল্লাহ বলে উঠল, আয়শা। আমাতুল্লাহর কথা শুনে আয়শা বলল, জি আন্টি, তাই। মা বলল, এই তোকে বলতে বলেছি, চুপ থাক। থাক না আন্টি। কি থাকবে? দেখছো না কেমন পাকনামি করছে? দাঁড়া, তোকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমাতুল্লাহ বলল, আমার বইয়ে গেছে বিয়ে করতে। আচ্ছা চুপ থাক এখন। মা, তোমার বাড়ি কোথায়? তোমাকে তো আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না। আন্টি, আমার বাড়ি বেশি দূরে না, এখান থেকে প্রায় 3 থেকে 3.5 কিলো, সামনেই হবে। ও মা, তুমি তো কফি খাচ্ছ না, খাও। নাকি কফিটা মজা হয়নি? না না আন্টি, কফিটা খুব মজা হয়েছে। আমি কফি খুব পছন্দ করি, তবে এরকম ভালো মানের কফি আগে কোথাও খাইনি। কোথা থেকে এনেছেন এটা? এটা আমাতুল্লাহর আব্বু গতবারে দুবাই থেকে আসার সময় এনেছিল। আব্দুল্লাহ বলেছিল তার জন্য যাতে ভালো মানের কফি আনে। আমার ছেলেটাও কফি খুব পছন্দ করে, তাই তার জন্য সবচেয়ে ভালো কোম্পানির কফি আনে। হো হো, ভালো। আচ্ছা মা, একটা সত্যি কথা বলবে? জি আন্টি, অবশ্যই বলবো। কি সত্যি কথা? তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? আয়শা লজ্জায় মুখ নামিয়ে ফেলল, মুখে কোনো কথাই বলল না। হঠাৎ আব্দুল্লাহর মা বলে উঠলেন, এই আমাতুল্লাহ, তুই তো রুমে যা। কেন মা, আমি রুমে যাব কেন? মা বলল, আমি বলছি তাই যাবি, যা। দূর, কিচ্ছু ভাল লাগে না। তারপর আমাতুল্লাহ ঘ্যান ঘ্যান করতে করতে চলে গেল রুমে। তার রুমটা উপরে, তাই সে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আয়শা বলল, কি দরকার ছিল আন্টি? ওর তো মন খারাপ হয়ে গেল। এটা নিয়ে তুমি চিন্তা করো না মা, এবার বলো কি বলবো আন্টি? এই যে আমি একটু আগে যে প্রশ্ন করলাম সেটার উত্তর দাও। আসলে আন্টি, সত্যি কথা বলতে কি, আমি আব্দুল্লাহকে পছন্দ করি, এটা ঠিক, কিন্তু ভালোবাসি কিনা সেটা শিওর না, ভাবতে হবে। আব্দুল্লাহর মা একটু মুচকি হেসেও বলল, হো হো, তাই বুঝি। তোমার বাবা কি করেন? উনি ছোটখাটো একটা মুদি দোকানের দোকানদারি করেন। ও ভালো। তোমার আম্মু কেমন আছেন? মায়ের কথা বলাতেই আয়শার বাড়ির কথা মনে পড়ল। সেই কখন কলেজ ছুটি হলো, এখনও বাড়িতে যাওয়া হয়নি। নিশ্চয়ই আম্মু খুব টেনশন করছে। তাছাড়া বাহিরেও আকাশের যে অবস্থা, টেনশন তো করবেই। আব্দুল্লাহর মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে সে তার মায়ের কথা ভাবছে। তখন আব্দুল্লাহর মা তার পাশে এসে বসে মাথায় হাত দিয়ে বলল, কি হলো মা, মায়ের জন্য টেনশন হচ্ছে নাকি? জি আন্টি, আম্মুকে কল করে বলা হয়নি যে আমি এখন ঠিক কোথায় আছি। মা নিশ্চয়ই আমার জন্য খুব টেনশন করছে। আব্দুল্লাহর মা আয়শার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি টেনশন করো না, এ নাও ফোন। তুমি তোমার আম্মুকে কল দিয়ে বলে দাও যে তুমি তোমার এক বন্ধুর বাসায় আছো, আজকে তুমি আসতে পারবে না। কালকে একেবারে এখান থেকে কলেজে গিয়ে ক্লাস শেষ করে তারপর তুমি বাড়ি যাবে। আয়শা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন না কিছু বলতে যাচ্ছিল। অমনি উনি আয়শার মুখ চেপে ধরে বললেন, না না, কোনো কথা শুনবো না তোমার, তোমাকে আজকে থাকতেই হবে। বাইরে এখনো কি সাংঘাতিক বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে, দেখেছো? এখন আমি তোমাকে কিভাবে এই পরিস্থিতিতে একা যেতে দিতে পারি? না না আন্টি, কোনো সমস্যা হবে না, আমি চলে যেতে পারবো, একটা ছাতা দিলেই হবে। তখনই ধুম করে জোরে একটা বজ্রপাত হলো। আয়শা চোখ বন্ধ করে আব্দুল্লাহর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে ফেলল। উনি একটু হেসে বললেন, দেখেছো, আজকে আকাশও চাইছে না যে তুমি বাড়িতে যাও। আয়শা তখনও তাকে জড়িয়ে ধরে আছে, বলল, কিন্তু আন্টি। না না, আর কোনো কিন্তু বললে হবে না। এখন তুমি তোমার আম্মুকে কল দাও। ওকে আন্টি দিচ্ছি। মোবাইলে 11 ডিজিটের নাম্বারটা তুলে কল দিল। কেউ কল রিসিভ করলো না। দ্বিতীয়বার কল রিসিভ হলো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়শা না তুমি? জি আম্মু, আমি আয়শা। তুই কোথায় মা? বাইরে তো খুব ঝড় হচ্ছে, কোনো বিপদ হয়নি তো? না মা, তুমি টেনশন করো না, আমার কোনো বিপদ হয়নি, আমি ভালোই আছি। তুই এখন কোথায় আছিস? আমি এখন কলেজ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা বন্ধুর বাসায় আছি। ও যাক, ভালোই হলো। তো এটা কার মোবাইল? এটা আমার বন্ধুর আম্মুর। উনি তোমাকে কল করে বলার জন্য দিয়েছেন। সন্ধ্যা তো প্রায় ঘনিয়ে আসছে, তুই বাড়িতে আসবি কিভাবে? আম্মু, আমাকে আন্টি আজকে যেতে দিচ্ছে না। উনি বলছেন আজকে আমাকে থাকতে হবে, কালকে এখান থেকে কলেজে গিয়ে ক্লাস করে তারপর বাড়িতে যাওয়ার জন্য বলছেন। তাহলে তো ভালোই হলো, থাক ওখানে। আর তোর ওই আন্টিকে আমার সালাম জানাস। ওকে আম্মু, এখন তাহলে রাখি। ওকে রাখ, আর শোন, সাবধানে থাকিস। ওকে আম্মু, তুমি কোনো টেনশন করো না, আমি এখানে ভালোই আছি আর সাবধানই আছি। ভালো। ওকে রাখছি, রাখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নিন আন্টি আপনার মোবাইল। কি বললো তোমার মা? আপনাকে সালাম জানিয়েছে আর থাকার অনুমতিও দিয়েছে। সত্যি? তাহলে তো খুব ভালো। তুমি একটু বসো মা। তখন উনি আমাতুল্লাহকে ডাকলেন। আমাতুল্লাহ, আমাতুল্লাহ, এদিকে আয় তো মা। ডাকতে না ডাকতে হাজির আমাতুল্লাহ। কি হয়েছে, ডাকছো কেন? আয়শাকে ঘরে নিয়ে যা, আজকে আয়শা আমাদের সাথে থাকবে। সত্যি? ওহ, তাহলে তো খুব মজা হবে। যা, এখন তাকে তোর রুমে নিয়ে যা। আমাতুল্লাহ তাকে বলল, চলো আপনি, চলো আমার রুমে, চলো তোমাকে আমার রুমটা দেখাবো, চলো তাড়াতাড়ি। এ বলেই সে আয়শাকে 2 হাত ধরে টানতে শুরু করলো। ঠিক তখনই আবদুল্লাহ রুম থেকে আওয়াজ আসলো, আমাতুল্লাহ কই তুই? ভাইয়াকে 1 কাপ কফি দিয়ে যা তো। আমাতুল্লাহ আয়শাকে পেয়ে খুব খুশি, তাই বলল, আমি পারবো না, আজকে তুই নিজে বানিয়ে নে। কে বললি? দাঁড়া তুই, আমি আসছি। আসছি কথাটা শোনা মাত্রই আয়শা তাড়াতাড়ি করে হিজাবটা পরে নিল। আয়শা যে সোফায় বসেছিল তার ঠিক পেছন দিকেই আবদুল্লাহ রুমটা ছিল। আবদুল্লাহ অগ্নিশর্মা হয়ে এগিয়ে আসলো ড্রয়িং রুমের দিকে, হাতে একটা শলার মুঠা। আমাতুল্লাহকে মারার জন্য এনেছে। আমাতুল্লাহ তখন আয়শার সামনে দাঁড়িয়ে আছে, তাই সে মোতাবেক আবদুল্লাহ যে শলার মুঠো নিয়ে এদিকে ধেয়ে আসছে, সে তা দেখে দৌড়াতে শুরু করলো সোফার আশেপাশে। আবদুল্লাহ তাকে দৌড়ানি দিচ্ছে। আবদুল্লাহ লক্ষ্যই করেনি যে এই রুমে আরও একজন মেয়ে আছে, আয়শা। সে আমাতুল্লাহকে দৌড়ানি দিচ্ছেই তো দিচ্ছেই। হঠাৎ তার আম্মু বলে উঠল, এই তোরা কি শুরু করেছিস? শুনি, বাড়িতে মেহমান আসলে কেউ এমন করে? মেহমান বলার সাথে সাথে আবদুল্লাহ থেমে গেল। অবাক কণ্ঠে বলল, মেহমান? কে আবার এলো এই ঝড় তুফানে? ঘাটটা ফিরিয়ে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। সে আয়শার চেহারা কখনো দেখেনি, তবে বোরকা আর হেজাবটা চিনত, তাই সে চিনে গেল যে এটা আয়শা। আমাতুল্লাহ বলে উঠল, শখ খেলি নাকি ভাইয়া? আবদুল্লাহ কি বলবে কিছু বুঝে উঠতে পারছিল না। সে তার দিকে তাকিয়ে আছে, তবে আয়শা ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তখন তার আম্মু বলল, দেখি শলার মুঠোটা আমার হাতে দে। আবদুল্লাহ তার আম্মুর হাতে যেই না শলার মুঠো দিল, অমনি তার মা তাকে ওটা দিয়ে মারতে শুরু করলো। ওহ আহ, ব্যথা পাচ্ছি তো মা, মারছো কেন? মারবো না তো কি আদর করবো? তুই আয়শাকে গেটের সামনে একা রেখে আসলে কেন? বলেই আবার মায়ের। ও আহ, তো আমি কি করব? ওকে তো আমি ভালো করে চিনিও না। তারপরে যদি তাকে বাড়িতে আনতাম তাহলে তুমি আর ওই পাকনা বুড়িটা নাকি ভাবতে, তাই আনিনি। ভাইয়া, একদম আমাকে বুড়ি বলবি না, তুই তো বুড়ো, দাড়ির কারণে একেবারে 100 বছরের বুড়োর মতো লাগছে। তাই বলে তুই একটা মেয়েকে এভাবে ঝড়ঝাপটার মধ্যে একা রেখে চলে আসবি? সরি মা, ভুল হয়ে গেছে, আর হবে না। মা বলল, আমাকে সরি বললে হবে না, আয়শাকে সরি বল। আয়শা তখনও ফ্লোরের দিকে তাকিয়েই আছে, লজ্জার কারণে আর হেজাবের ভেতর থেকে তাবাসসুম হাসি, মানে মুচকি হাসি আসছে। আবদুল্লাহ তার মায়ের দিকে তাকিয়ে আকার ইঙ্গিতে বোঝাতে যাচ্ছিল যে এটার আবার কি দরকার, বাদ দাও না মা, আমার একটা প্রেস্টিজ আছে না। তার মা বলল, তার ইঙ্গিতকে অগ্রাহ্য করে বলল, সরি বলবি না আবার মার দেব? ওকে ওকে বলছি। তখন সে তার মায়ের দিকে তাকিয়ে আয়শাকে ইঙ্গিত করে বলল, সরি। তার মা তো নাছোড়বান্দা, আমাকে তো বলতে বলিনি, তাকে বল সরি। ওনাকে তো বললাম সরিটা, ওর দিকে ফিরে বল। কি আর করার, তার দিকে ফিরে বললাম সরি। আয়শা বলল, নো প্রবলেম, ইটস ওকে। আবদুল্লাহ তার মায়ের দিকে ফিরে বলল, বললাম তো সরি, এবার খুশি? আয়শা তখনও হাসছে, তার হাসির আওয়াজ হালকা হালকা শোনাও যাচ্ছিল। তখন আবদুল্লাহ তার রুমের দিকে চলে যেতে যেতে বলল, কেন যে বাহিরে এলাম, দূর। যাওয়ার সময় আমাতুল্লাহকে চোখ রাঙিয়ে গেল, চোখ যেন এটাই বলছে যে আজকে তোর জন্য সব হয়েছে, তোকে আমি হাতের কাছে সুবিধা মতো পেলেই হবে। তার বোনও তাকে মুখ ভেঙচিয়ে দিয়ে চোখের ভাষাতে জানিয়ে দিল, কি করবি পারলে করিস। আবদুল্লাহ তার রুমে চলে গেল। ওর মা আয়শাকে বলল, দেখেছ মা, কেমন উচিত শিক্ষা দিলাম। আবার যদি তোমার সাথে ব্যতিক্রম কিছু করে সোজা এসে আমার কাছে নালিশ করবে, আমি তাকে উত্তম মধ্যম দিব। ঠিক আছে আন্টি। আমাতুল্লাহ বলল, ওকে ওকে, অনেক হয়েছে, আপনি এবার চলো তো আমার রুমে। এটা বলেই আমাতুল্লাহ তাকে টানতে টানতে রুমে নিয়ে গেল। রুমে গিয়ে আমাতুল্লাহ তাকে খাটের ওপর বসালো আর সে একটা চেয়ার টেনে বসলো। আপি, আবার তুমি হেজাবটা পরে আছো, খোলো তো। এখানে ভাইয়া আসবে না, খোলো।
আয়েশা হিজাবটা খুলল। হিজাব খুললে হবে, বোরকাটাও খুলে বসো। বোরকাটাও খুলে ফেললো। তখন আয়েশা বলল, আচ্ছা আবাতুল্লাহ, দেখো তো কয়টা বাজে। এই তো 6টা 4। কেন আপনি? ওহ নো, তার মানে আর বেশি সময় নেই। আসরের নামাজের সময় তো শেষ হয়ে যাবে এখনই। তোমার ওয়াশরুমটা কোন দিকে? আমাতুল্লাহ ওয়াশরুমটা দেখিয়ে দিল। আয়েশা অজু করে এসে বলল, তুমি নামাজ পড়বে না? আম্মু একটা আগে রুমে পাঠিয়েছিল যে, আমি তখন পড়ে নিয়েছি। ওহ ভালো, আচ্ছা তাহলে আমি নামাজটা পড়ে নিই, তুমি একটু বসো। ওকে আপু। আয়েশা ব্যাগ থেকে মাদুরটা বের করে নামাজে দাঁড়িয়ে গেল। তার ব্যাগে যাই থাকুক না কেন মাদুরটা থাকে, কারণ কলেজে দুপুরে আসরের নামাজ পড়তে হয় কমন রুমে, তাই মাদুর নিয়ে একসাথে রাখে। নামাজ পড়ে আবার খাটে গিয়ে বসলো আয়েশা। তখন আমাতুল্লাহ বলল, আপু তুমি কি সত্যি আমার ভাইয়াকে ভালোবাসো না? আচ্ছা বাদ দাও তো এসব কথা, এখন বলো তো তোমার লেখাপড়া কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আপনার? আমারও আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আচ্ছা আপু, তুমি কি ভাইয়ার লেখা গল্প পড়ো? আয়েশা তো এর আগে জানতোই না যে আব্দুল্লাহ লেখে, তবে ড্রয়িং রুমেও আমাতুল্লাহ আব্দুল্লাহ গল্প লেখার কথা বলছিল। এখনও আবার বলল। তখন তার ভেতরে কৌতূহল জেগে উঠল। তখনও বলল, তোমার কাছে ওর কোনো গল্পের বই আছে নাকি দেখি? আরে দূর, ভাইয়া বইয়ে নয় তো, গল্প লেখে। আমি অনেকবার বলেছিলাম বইয়ের গল্প লেখার জন্য, বাট ভাইয়া লেখে না। আয়েশা অনেকবার মেহেদিকে বলেও আব্দুল্লাহর এফবিআইডিটা নিতে পারেনি। মেহেদি বলতো, আমি পারবো না বোন, ও যদি জানে যে আমি কোনো মেয়েকে তার আইডি দিয়েছি তাহলে তো আমাকে মেরেই ফেলবে। আমি পারবো না বাবু, ক্ষমা চাই, মাপও চাই। এসব বলে বলে মেহেদি আয়েশার দৃষ্টিগোচর হয়ে যেত। একবার তো তৃষাও আব্দুল্লাহর এফবিআইডি চেয়েছিল মেহেদির কাছে। মেহেদি তো তখন রীতিমতো অবাক হলো যে তৃষা একজন হিন্দু মেয়ে হয়েও ওর আইডি দিয়ে কি করবে, তাই আশপাশ ভেবে তাকেও আইডি দেয়নি। তৃষা অবশ্য একটু গুন্ডি টাইপের, তাকে আইডি না দেওয়ার কারণেও মেহেদিকে বলল, ওরে চান্দু, তোকে আমি দেখে নেব। কি দেখবি? এখন দেখ ভালো করে, এই দেখা সেই দেখা না রে বন্ধু, তাহলে সময় হলে বুঝতে পারবি। থ্রেড দিচ্ছিস নাকি? বললাম তো, তা সময় হলেই দেখবি। আরে যা যা, তুই কি করবি আমার জানা আছে। ওকে, টাইম উইল টেল। মেহেদি তাকে ভেঙচিয়ে বলল, টাইম উইল টেল। তৃষা অগ্নিশর্মা হয়ে চলে গেল। এবার আয়েশা ভাবলো, যাক এই সুযোগে আব্দুল্লাহর এফবিআইডিটা নিয়ে নিই আমাতুল্লার থেকে। তখন আমাতুল্লাহ তার গায়ে হাত দিয়ে বলল, ও আপি কি ভাবছো তুমি? আয়েশা ভাবনা থেকে ফিরে এসে বলল, কই কিছু না তো। মিথ্যা কথা বলবে না, কিছু তো অবশ্যই ভাবছিলে। আচ্ছা তোমার ভাইয়ার এফবিআইডিটা দাও তো। অবাক হয়ে বলল, কি তোমার কাছে ভাইয়ার এফবিআইডি নাই? অবাক হওয়ার কি আছে, আমি অনেকবার ওর বন্ধু মেহেদির কাছে এফবিআইডি চেয়েছি, বাট মেহেদি দেয় না, বলে নাকি আব্দুল্লাহ দিতে নিষেধ করেছে তাকে। ও তাই বলো? তাই তো বললাম। ভাইয়ার মোবাইল নাম্বার আছে তোমার কাছে? ফেসবুক আইডি তো নেই, মোবাইল নাম্বার থাকবে কোত্থেকে? ওকে ওকে, দুটোই নাও, তবে খবরদার আমার কথা বলো না ভাইয়াকে। আরে ধুর, চিন্তা করো না, বলবো না। আমাতুল্লাহ তখন তাকে এফবিআইডি আর নাম্বারটা দিল। আয়েশার সাথে সাথে তা কাগজে লিখে নিল, যেহেতু মোবাইলটা সাথে নাই। এদিকে আব্দুল্লাহর মা খাবার দাবার রান্না করে তার রুমে গিয়ে তার স্বামী আব্দুর রহমানকে হোয়াটসঅ্যাপে কল দিল। কল দিতে দিতে উনি খাটের উপর বসলেন। কল রিসিভ হওয়ার সাথে সাথে উনি তার স্বামীকে লম্বা করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তার স্বামী তার সালামের উত্তর দিয়ে বলল, কি খবর জাহানারা, আজকে সালামের মধ্যে কেমন যেন খুশি খুশি দেখতে পাচ্ছি, কাহিনীটা কি শুনি? তোমার জন্য বিশাল এক খুশির খবর আছে। সেটাই তো জানতে চাচ্ছি, বলে ফেলো দেখি কি খুশির খবর। তোমার ছেলের জন্য আমার মেয়ে পছন্দ হয়ে গেছে। সত্যি? 100% সত্যি, নো ডাউট। মেয়ের নাম কি, বাড়ি কোথায়, কি করে, বাবা কি করে, দেখতে কেমন? তোমার কাছে ওর ছবি আছে? তাড়াতাড়ি বলো। আরে আরে, এত অস্থির হচ্ছ কেন? এত প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটার উত্তর দেবো শুনি? ওহো সরি, আবেগ কন্ট্রোল করতে পারেনি। জাহানারা তখন বললেন, মেয়ের নাম হলো আয়েশা। আর তার স্বামী বলল, ওহ নামের কি মনি কাঞ্চন, আয়েশা প্লাস আব্দুল্লাহ, নামেই তো মিলে গেল। তাহলে তো মনে হয় এবার বিয়েটা হয়ে যাবে। তাই মনে হচ্ছে, বাকিটা আল্লাহর হাতে। এতে আবার মন খারাপ করার কি আছে? এই নিয়ে তো কম মেয়ে দেখলাম না, কোনোটাতেও তো কি তোমার গুণধর ছেলে রাজি হয়েছে? এবার দুজনের নাম যেহেতু মিলে গেছে, ইনশাল্লাহ বিয়েটা হয়ে যাবে, এত টেনশন করো না তো। কিন্তু আমার গুণধর ছেলে যদি রাজি না হয়? ও রাজি হবে না মানে? ওর বাপ রাজি হবে। হ্যাঁ কি বলো তুমি? কই কিছু না তো, মুখ সামলে কথা বলো, বলে দিলাম। ওকে ওকে, মনে থাকে যেন। থাকবে, এখন বলো তো আয়েশার ঠিকানা কোথায় পেলে? জাহানারা তখন তার স্বামীকে সব খুলে বলল। তারপর বলল, মেয়েটা খুব ভালো, পর্দা বসিদা করে চলে, কত সুন্দর সালাম দিয়ে কথা বলে, চেহারায় একটা মায়াবী মায়াবী ভাব আছে। আমার তো ওকে বাড়ি থেকে যেতেই দিতে মন চাইছে না। ভালো, তাহলে যত তাড়াতাড়ি পারো আয়েশার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও, পরে আবার হাত ফসকে বেরিয়ে যেতে পারে। ওকে ওকে, কয়েকদিনের মধ্যেই যাব। ওকে এখন রাখছি, মাগরিবের আজান দিচ্ছে, তোমার সাথে রাতে কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ।
আজান শুনেই আয়েশা নামাজের প্রস্তুতি নিতে শুরু করলো। আমাতুল্লাহ নামাজের জন্য তৈরি হয়ে গেল। দুজনেই নামাজ পড়ে আবার খাটে আড্ডা দেওয়ার জন্য বসে গেল। তখন নিচ থেকে তার মা ডাক দিল, আমাতুল্লাহ নামাজ পড়েছিস? ওপর থেকে আওয়াজ করলো, জি আম্মু, আমি আর আপনি দুজনেই নামাজ পড়ে নিয়েছি। ভালো করেছিস। এখন আয়েশা আমাকে নিয়ে নিচে আয়। আয়েশা কথাটা শুনেই চমকে উঠল। সে আমাতুল্লাহকে বলল, না না, আমি নিচে যেতে পারবো না। তোমার ভাইয়া যে কোনো মুহূর্তে সেখানে আসতে পারে। তুমি গিয়ে আন্টিকে বলে দাও যে আমি আসতে পারবো না। তখন আমাতুল্লাহ ওখান থেকে জোরে চিৎকার করে বলতে যাচ্ছিল। আয়েশা তার মুখ চেপে ধরে বলল, এই আমাতুল্লাহ, কি করছো তুমি? নিচে গিয়ে বলে আসো, তোমার ভাইয়া শুনবে তো। মায়ের মুখে আয়েশার কথা শুনে আব্দুল্লাহ মনে মনে বলে উঠল, কিরে বাপু, আয়েশাকে এখনো বাড়িতে যায়নি? এখনো এখানে কি করে? মেয়েটা তো আমাকে মারতে বসেছে দেখছি। আমাতুল্লাহ নিচে এসে তার মায়ের কানে কানে বলল, আপনি আসতে পারবে না। আপনি বলেছে এখানে আসলে ভাইয়া যে কোনো মুহূর্তে তাকে দেখে নিতে পারে, পরে পর্দার খেলাপ হবে। আয়েশা মাদ্রাসায় না পড়লেও তার মা তাকে ইসলামী আদব কায়দা নিয়ম নীতি মোটামুটি ছোট থেকে শিক্ষা দিয়েছে। পরে আমাতুল্লাহর মা বলল, ও থাক থাক, তাহলে আমি উপরে যাচ্ছি, চল। তারপর দুজনে একসাথে উপরে চলে গেল। আমাতুল্লাহর মাকে দেখে আয়েশা দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, কষ্ট করে উপরে আসতে গেলেন কেন আন্টি? মা উত্তর দিয়ে বলল, থাক থাক, দাঁড়াতে হবে না, বসো বসো। আমি আসলে সমস্যা কি? আমি তোমাকে দেখতে এসেছি। ও বসুন না আন্টি। মা বসলো তার পাশেই। বলল, মা খাবার খাবে না? সেই কখন 1 কাপ কফি খেয়েছো, এখন পর্যন্ত আর কিচ্ছুটি খাওনি? না না আন্টি, সমস্যা নেই। আর এত তাড়াতাড়ি খাবার খাইও না, আমি এসার পরে না হয় খাবো। ওকে মা। এভাবে তারা গল্প করতে লাগলো। তবে গল্পের বেশিরভাগ অংশ জুড়ে ছিল আবদুল্লাহর অতীত ইতিহাস। তারা বলতো আর হাসতো। কিছুক্ষণ পর আমাতুল্লাহর মা বলল, আয়েশা মা, তোমরা গল্প করো, আমি নিচে যাই। আবদুল্লাহ কি করে খোঁজ নিয়ে আসি, পরে তো আবার আমার সাথে রাগ করবে, বলবে তোমাকে পেয়ে তাকে ভুলে গেছি। আমাতুল্লাহর মা চলে গেলেন নিচে। নিচে গিয়ে দেখে আবদুল্লাহ তার রুমের সামনে টেনশন মুড নিয়ে পায়চারি করছে। মাকে দেখে বলল, কই ছিলে এতক্ষণ? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কেন, কি হয়েছে? আয়েশা এখনো বাড়িতে কেন? বাইরে দেখছিস না কেমন বৃষ্টি আর অন্ধকার। এখন মেয়েটা একা কিভাবে যাবে? তোর সমস্যাটা কি শুনি? আমার কোনো সমস্যা নেই, কিন্তু ও তো পর্দাপোশিতা করে চলে। আমি যদি তার সামনে যাই তখন আমাকে খারাপ ভাববে না? তুই আজকে রুম থেকে বের না হলেই তো হয়। কিন্তু কতক্ষণ একা রুমে থাকা যায়? বেশিক্ষণ থাকতে হবে না, কালকে সকাল পর্যন্ত থাকলেই হবে। সকাল? এমনভাবে বলছিস যেন 1 বছর রুমে থাকতে বলেছি আমি। ওরে আম্মু, আমাকে যে এসার পরে ছাদে যেতে হয়, না হলে যে ভালো লাগে না, সেটা তুমি জানো না? এই একদম আমার সাথে চালাকি করবি না। আজকে এই বৃষ্টিতে তুই ছাদে যাবি না? তো বৃষ্টি হলে কি হয়েছে, আরও তো ভালো হলো। বৃষ্টিতে ভিজবো, আরও অনেক মজা হবে। কি, তুই আজকে বৃষ্টিতে ভিজবি আবার? কিছুদিন আগে বৃষ্টিতে ভেজার কারণে যে তোর জ্বর হলো সেটা ভুলে গিয়েছিস? এটা বলেই তার কানে মোচড় দেওয়া শুরু করলো। ব্যথা পাচ্ছি বলে চিৎকার শুরু করলো আবদুল্লাহ। আবদুল্লাহ চিৎকার শুনে আমাতুল্লাহ বাইরে এসে দেখলো ড্রয়িং রুমে তার আম্মু তার ভাইয়ার কান মোচড় দিয়ে ধরে আছে। দেখে ওপর থেকে বলল, বাহ বাহ মা, চালিয়ে যাও। এই বলেই একগাল হাসা শুরু করলো। তখন আয়েশা রুম থেকে আমাতুল্লাহকে বলল, কি হয়েছে আমাতুল্লাহ, তোমার ভাইয়ার চিৎকার শোনা যাচ্ছে মনে হচ্ছে। এনিথিং ইজ রং? আমাতুল্লাহ রুমে এসে হাসতে হাসতে শেষ, কি আর ঘটনা খুলে বলবে। তখন আয়েশা বলল, আস্তে হাসো, ইসলামে হাসির উচ্চ আওয়াজ নিষিদ্ধ। তাবাসসুম হাসি মানে মুচকি হাসি হাসো। তখন আমাতুল্লাহ জিহ্বায় কামড় দিয়ে কানে ধরে বলল, সরি আপু, ভুল হয়ে গেছে, আবেগটা কন্ট্রোল করতে পারিনি। ইনশাআল্লাহ আর হবে না এমন। এবার বলো কাহিনীটা কি? আসলে আম্মু ভাইয়ার কান মুচড়ে ধরে আছে তো, তাই ভাইয়া চিৎকার দিচ্ছে। আয়েশা একটু মুচকি হেসে নিল, তারপর বলল, কিন্তু কান মুচড়ে ধরার রিজনটা কি শুনি? আপি, আমি তো সঠিকটা জানি না। ও আচ্ছা, থাক, বাদ দাও এই প্রসঙ্গ। ওকে আপু। আচ্ছা, তুমি আমাদের বাড়িতে যাবে? মা গো, না না না, এখন না, পরে অন্য কোনো দিন সময় হলে যাব। কেন? আমরা গরিব বলে, তাই তো? কি বলছো আপু এসব? এমনিতেই যাব না, অন্য কোনো দিন যাব। তাছাড়া আম্মু আমাকে একা একা বাড়ির বাইরেও যেতে দেয় না, আরও অনেক রিজন আছে। হো, তবে প্রমিস, ইনশাল্লাহ একদিন নিশ্চয় যাব। সত্যি তো? 3 সত্যি। মনে থাকে যেন। ইনশাআল্লাহ থাকবে। এদিকে আবদুল্লাহ বলল, এবার কানটা ছাড়ো না, আর কতক্ষণ ধরে রাখবা, ব্যথা পাচ্ছি তো। মা বলল, ওকে যা, ছেড়ে দিলাম, সোজা রুমে যাবে। বৃষ্টিতে ভিজবার চিন্তাও যাতে আর মাথায় না আসে। ওকে ওকে, আসবে না। আবদুল্লাহ রুমে চলে গেল। গিয়ে চেয়ারে বসা মাত্রই এশার আজান দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু পরে অজু করে সে নামাজে দাঁড়িয়ে গেল। মসজিদে আর যেতে পারল না, বাহিরে বৃষ্টির কারণে। অবশ্য তখন বৃষ্টি বেশি ছিল না, তবে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল আর হালকা বাতাসও ছিল। ওইদিকে আয়েশা আর আমাতুল্লাহও নামাজে দাঁড়িয়ে গেল। যথানিয়মে নামাজ শেষ করলো দুজনে। আবদুল্লাহর মা ও নামাজ শেষ করলেন।
শেষ করে আব্দুল্লাহ রুমে গিয়ে বলল, শোনো বাবা, তোর জন্য আমাতুল্লাহ প্লেট করে খাবার দিয়ে যাবে, তুই রুমে খেয়ে নিস, আজকে আমাদের সাথে খেতে হবে না। ওমা কেন? দেখছিস না বাড়িতে মেহমান এসেছে, ও আমাদের সাথে ডিনার করবে, তাই তুই রুমে খাবি, তোর ভুলেও ওইদিকে আসবি না। ওকে ওকে, যাও, আসবো না। আব্দুল্লাহর মা তার রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে চলে গেলেন আমাতুল্লাহ রুমে। আবার ওনাকে দেখে আয়শা দাঁড়িয়ে সালাম দিল। উনি আয়শাকে যতই দেখে ততই অবাক হন। এত ভালো মেয়ে আজকালকার জমানাতেও আছে তাহলে? আরও বিবিধ রকম চিন্তা করছিলেন উনি আয়শার দিকে তাকিয়ে। তখন আয়শা বলে উঠল, কি হলো আন্টি, শরীর খারাপ নাকি? উনি ভাবনার জগৎ থেকে ফিরে এসে বললেন, না মা, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এক কাজ করো, চলো আমাদের সাথে নিচে খেতে চলো, একসাথে খাবার খাবো। আয়শার কলিজা লাফাতে শুরু করলো, চেহারায় ভয় ফুটে উঠল। তখন তার চিন্তিত চেহারা খানা দেখে আব্দুল্লাহর মা বললেন, আরে তুমি টেনশন করো না, আব্দুল্লাহ আসবে না সেখানে, আমি তাকে নিষেধ করে দিয়েছি, বলেছি তোর খাবার রুমে এনে দিয়ে যাবে আমাতুল্লাহ। ও কিন্তু কি দরকার ছিল এত কিছু করার? আমাকে না হয় রুমে খাবার দিয়ে যেতেন, শুধু শুধু তাকে এরকম শাস্তি দিচ্ছেন কেন? এটা শাস্তির কি হলো? তোমার পর্দার খেলাপ হবে, তাই তাকে বললাম তুই রুমে থাক। তবুও এটা আমার কাছে খারাপ লাগছে। তোর বোকা, এত টেনশন করলে হবে? বাদ দাও তো সব, এখন চলো খাবার খেতে। আয়শা মাথায় আমাতুল্লাহর একটা ওড়না পরে তারপর নিচে গেল, পাছে আব্দুল্লাহ আবার ভুলে চলে আসে কিনা। তারপর সবাই একসাথে টেবিলে খেতে বসলো। আয়শা তো অবাক হলো হরেক রকমের খাবার দেখে। ও বলল, এত খাবার? জি মা, সব তোমার জন্য আমি নিজ হাতে বানিয়েছি। কিন্তু আন্টি, আমি এত খাবার তো জীবনেও খেতে পারবো না, মরেই যাব। টেনশন করো না, যা পারো খাও। আর এই আমাতুল্লাহ, শোন, তোর ভাইয়াকে এক প্লেটে করে খাবার দিয়ে আয়। ওকে মা। আমাতুল্লাহ একটা প্লেটে আব্দুল্লাহর জন্য খাবার নিয়ে গেল ওর রুমে। দরজার সামনে গিয়ে দরজার টোকা দিয়ে বলল, ভাইয়া কি করিস, আসবো? কিছু না, আয়, এনে তোর খাবার খেয়ে নে। আজকে ওই মেয়ের কারণে তোরা আমাকে ফকিরের মতো খাবার দিয়ে গেলি না? আমাতুল্লাহ তার মাথায় হাত বুলিয়ে বলছে, থাক থাক, কি আর করবি, খেয়ে নে। আব্দুল্লাহ বলল, কাটা খায় নুনে ছিটা দিতে এসেছিস তাই না? যা এখান থেকে ভাগ। যাচ্ছি যাচ্ছি, সকালে দেখবো কে তোর নাস্তা দিয়ে যায়, সেটা সকালে দেখা যাবে, এখন যা তো। আমাতুল্লাহ চলে গেল। তখন আব্দুল্লাহর একটা কথা মনে পড়ে গেল। কথাটা সে ফেসবুকে দেখেছিল, কিন্তু সে তখন ওই কথাটা বিশ্বাস করেনি, কিন্তু আজকে বাধ্য হয়ে বিশ্বাস করলো। কথাটা ছিল, কারো যদি কোনো ছোট বোন থাকে তাহলে বাড়ির পেছনে আর বাঁশ ঝাড় থাকা লাগে না, যা বাঁশ দরকার তার ছোট বোনই দিয়ে দেয়। আজকে যেন সে ওই কথাটার বাস্তব প্রমাণ দেখছে। কি আর করার, খাবার খেতে বসে গেল আব্দুল্লাহ। ওইদিকে তারাও বসে গেল। সবাই একসাথে খাবার খেয়ে আবার আয়শা আর আমাতুল্লাহ রুমে চলে গেল। আর আমাতুল্লাহর মা ও রুমে চলে গেলেন, গিয়ে তার স্বামীকে আবার কল করলেন। বলো, খবর কি এখন? ভালো। তো তোমার ছেলে কি করে এখন? আমার ছেলে মানে? ওকে তোমার ছেলে নয়? তা তো অবশ্যই, তাহলে শুধু আমার ছেলে বললে কেন? বললাম আর কি। আচ্ছা বলো তো, এখন আমার হবু বৌমা আয়শা কি করে, কোথায় আছে? এই তো মাত্র সবাই একসাথে খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে, এখন আমাতুল্লাহর সাথে আছে। একসাথে মানে? আব্দুল্লাহ কি তোমাদের সাথে খাবার খেলো নাকি? আরে না, ওকে রুমে খাবার দিয়ে এসেছি, ও রুমেই খেয়েছে। ও তাই বলো। কই হবু বৌমা আয়শার ছবি তুলেছ? আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো। না তুলিনি, তবে একটু পর আমাতুল্লাহকে দিয়ে ছবি তুলে নিয়ে আসবো। ওকে তাড়াতাড়ি করো তো, আর তুলেই আমার কাছে পাঠিয়ে দেবে ছবি। ওকে ওকে দিব। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নেই, এমন অবস্থা। ইনশাল্লাহ যার বিয়ে তারও খবর হবে, আবার পাড়াপড়শিরও ঘুম হবে। তাই যেন হয়, ইনশাল্লাহ, চিন্তা করো না, হবে। ওকে এখন রাখি। ওকে রাখো। জাহানারা কলটা কেটে দিয়ে আমাতুল্লাহকে ডাক দিল। আমাতুল্লাহ, আমাতুল্লাহ। জি মা। এদিকে একটু আয় তো মা। আসছি মা। আপি, ওই দেখো আম্মু ডাকছে, আমি গিয়ে শুনে আসি কি যেন কেন ডাকছে। কেমন? ওকে যাও, আমি একটু শুই, আমার ভীষণ টায়ার্ড লাগছে। ওকে আপনি শো, আর ঘুম আসলে ঘুমিয়ে যেও, সমস্যা নেই। আচ্ছা। আমাতুল্লাহ গুটি গুটি পা করে সিঁড়ি দিয়ে নেমে মায়ের রুমে গিয়ে দাঁড়ালো। জি মা বলো, কেন রেখেছ? শোন, একটা কাজ করে দিতে হবে তোকে। কি কাজ মা? পারবি তো? অবশ্যই মা। নে মোবাইলটা ধর, আর রুমে গিয়ে আয়শা মায়ের কয়েকটা ছবি তুলে আন। কিন্তু কেন মা? দরকার আছে, তুলে আনতে পারলে তখন বলবো। কিন্তু আপনি যদি তুলতে না দেয় তখন? তুই জোর করে তুলবি, বলবি যে তোর মোবাইলে তুই সেভ করে রাখবি, আর বলবি যে মাঝে মধ্যে তোমাকে মানে আয়শাকে দেখবো তাই তুলেছি। ওকে মা, যাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। ওকে আমি বসলাম, তাড়াতাড়ি আসিস। ওকে মা, এই আমি যাবো আর আসবো। ওকে যা। আমাতুল্লাহ রুমে গেল। আবার ততক্ষণে আয়শা ঘুমিয়ে পড়েছে। লাইটের আলোতে আয়শাকে হেব্বি লাগছে। তার ঠিক বর্ণনাটা দেওয়া যাচ্ছে না, কারণ তার বর্ণনা দিতে গেলে পাছে আবার কোথাও কম বলা হয়। আমাতুল্লাহ গিয়ে হা করে তাকিয়ে আছে আয়শার দিকে। ছবি তোলার বিষয়টা ভুলেই গেল কিছুক্ষণের জন্য। পরক্ষণে আবার মনে হলো ছবি তোলার কথা। সাথে সাথে মোবাইলের সুইচ বাটনে ক্লিক করতে দেখে মোবাইল আবার লক হয়ে গেছে। ওইদিকে আমাতুল্লাহর মা তার জন্য অপেক্ষা করে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, কিরে, ছবি তুলতে এতক্ষণ লাগছে নাকি?
নাকি আয়শা মা তুলতে দিচ্ছে না ইত্যাদি প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখন তিনি ভাবলেন, না যাই, একবার রুমে গিয়ে দেখি কি হচ্ছে। যেই মাত্র উনি রুম থেকে বের হওয়ার জন্য খাট থেকে উঠে দাঁড়ালেন, অমনি আমাতুল্লাহ এসে হাজির। তবে তার মুখটা ফ্যাকাশে দেখা যাচ্ছে। কিরে, ছবি তুলতে এতক্ষণ লাগে? তোকে আপসেট দেখাচ্ছে কেন? কি হলো বল? ছবি তুলতে পারিনি। কি? কেন? মোবাইল আবার লক হয়ে গেছে। ওহ দে, এবার লক খুলে দিই। কিন্তু আয়শা মা কি করে? ঘুমিয়ে পড়েছে। ওহ, তাহলে তো ভালো হয়েছে, ছবি তুলতে কোনো সমস্যা হবে না। তাড়াতাড়ি যা। লক খুলে আবার আমাতুল্লাহকে মোবাইলটা দিল জাহানারা বেগম। তখন আমাতুল্লাহ এখান থেকে ক্যামেরাটা অন করেই আবার রুমে গেল, কারণ আবার যদি মোবাইল অফ হয়ে যায়। তাই গিয়েই আর দেরি করলো না, সাথে সাথে 2-4টা ছবি তুলে নিল। নিয়েই এক দৌড়ে মায়ের কাছে হাজির। এবার তুলেছিস? হ্যাঁ মা। কই দেখি দেখি। মাশাআল্লাহ, ছবি তো সুন্দর উঠেছে। দেখ দেখ মোবাইলে আয়শা আমাকে কিরকম সুন্দর দেখাচ্ছে। এখন বলো, ছবি কেন তুলালে? শোন, কাউকে বলবি না তো? না, বলবো না। বলো। তোর ভাইয়ের জন্য আয়শা মাকে দেখছি। তোর আব্বু বলেছে আয়শার ছবি তাকে পাঠাতে, তাই তোকে দিয়ে ছবি তুলালাম। আমাতুল্লাহ আবেগকে কন্ট্রোল করতে না পেরে খুশিতে দিল এক চিৎকার। চিৎকার দিয়ে বলল, সত্যি মা? জাহানারা বেগম তার মুখ চেপে ধরে বললেন, আস্তে আস্তে, তোর ভাইয়া তো শুনে যাবে। মুখের কথা মুখে রয়ে গেল। চিৎকার শুনে আব্দুল্লাহ রুমে হাজির। এসে বলল, কি হলো মা? চিৎকার শোনা গেল কেন? মা মেয়ে দুজনেই অবাক, এত তাড়াতাড়ি ছেলে হাজির। তখন আমাতুল্লাহ বলল, কিছু না ভাইয়া। ওই, তোকে কিছু জিজ্ঞেস করেছি? তুই চুপ থাক। মা তুমি বলো তো কি হলো? আবার আমাতুল্লাহ বলে উঠল, মা কি বলবে? মা কি চিৎকার দিয়েছে নাকি? চিৎকার তো দিলাম আমি। চুপ থাকবি না মার খাবি? মা বলল, ওকে মা, তুই আর কথা বলিস না, আমি বলছি। জাহানারা বেগম সাথে সাথে কথা ঘুরিয়ে ফেললেন। বলল, আসলে বাবা, কয়েকদিন পরেই তো রমজান আসছে, তাই ভাবলাম তোর বিয়ের কাজটা রমজানের আগেই শেষ করে ফেলি, কারণ রোজাতে তো অনেকেই বিয়েতে আসতে নাও পারে। আমাতুল্লাহ তো রীতিমতো হতবাক, মনে মনে বলল, ওরে, এটা আমার মা নাকি অন্য কেউ? এত চালাক যে আগে তো জানতাম না। আবার জাহানারা বলতে শুরু করলেন, রমজানের আগে বিয়ের কাজ শেষ করতে চাচ্ছি। এটা শুনে আমাতুল্লাহ খুশিতে চিৎকার দিয়ে উঠেছিল। এই আর কি। কে বিয়ে করবে? আমি? ইম্পসিবল। পাগলামি করিস না, আমি ভালো থাকি, এটা তুই চাস না? অবশ্যই মা। তাহলে তুই রমজানের আগে বিয়ে কর, তাতে আমি খুশি। দেখো মা, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি সবেমাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, এখনো অনেক পড়াশোনা বাকি আছে। পড়াশোনা শেষে একটা ভালো চাকরি পাই, তখন না হয় বিয়ের চিন্তা করব, তার আগে নয়। ততদিনে তোর মা আর দুনিয়াতে থাকবে না, আসমানে চলে যাবে। আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। বলল, একদম উল্টাপাল্টা কথা বলবা না, দূর কিচ্ছু ভালো লাগে না। এটা বলে আব্দুল্লাহ আবার রুমে চলে গেল। দেখেছিস আমাতুল্লাহ, কিভাবে এক গুলিতে দুই শিকার করলাম? তা তো দেখলামই মা। যা যা, তুই এবার তোর রুমে যা। আয়শা মা একা ঘুমাচ্ছে, পরে আবার তোকে না দেখলে ভয় পেতে পারে। তাড়াতাড়ি যা। ওকে, যাচ্ছি মা। তারপর জাহানারা বেগম তার স্বামীকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো সেন্ড করে। কিছুক্ষণ পর তার স্বামী ছবিগুলো দেখে জাহানারাকে কল দেয়। জাহানারা বেগম কলটা রিসিভ করলেন। হ্যালো, ছবিগুলো দেখেছো? দেখেছি। ছবিগুলো কে তুললো? তোমার মেয়ে আমাতুল্লাহ। সুন্দর না ছবিগুলো? সুন্দর, কিন্তু কিন্তু আবার কি? ছবিগুলোতে তো আয়শাকে ঘুমন্ত অবস্থায় দেখাচ্ছে। আমাতুল্লাহ ছবিগুলো লুকিয়ে তুলেছে, তাই না? আয়শা মা যখন ঘুমাচ্ছিল তখন আমাতুল্লাহ ছবিগুলো চুরি করে তুলে এসেছে। কিন্তু তুমি হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? দেখো, কারণ তো অবশ্যই আছে। তোমাদের ছবিগুলো লুকিয়ে তোলা উচিত হয়নি। আয়শা মা জানতে পারলে পরে আমাদের সম্পর্কে তার নেগেটিভ একটা চিন্তা ভাবনা চলে আসবে। কিন্তু তুমি তো বললে তোমাকে আয়শার ছবি তুলে দিতে, লুকিয়ে তো আর তুলতে বলিনি। তাহলে এখন কি করব? ছবিগুলো আমি ডিলিট করে দিয়েছি, তুমিও ডিলিট করে দাও। আর কালকে সকালে আয়শা আমাকে বলে দিও যে আমরা চুরি করে তোমার কয়েকটা ছবি তুলেছিলাম, কিন্তু আবার ডিলিট করে দিয়েছি। তাতেও যদি খারাপ ধারণা করে ফেলে, তার চেয়ে বরং না বলাই ভালো। এমনি ছবিগুলো ডিলিট করে দিই। না, তুমি তার কাছে গিয়ে সত্যিটা বলো, তা না হলে পরে যদি কোনো দিন জানতে পারে সমস্যা হতে পারে। তুমি চিন্তা করো না, তাকে সত্যি কথা বললে ও আরও খুশি হবে, দেখো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ওকে, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। ওকে, আল্লাহ হাফেজ। এরপর জাহানারা বেগম ছবিগুলো ডিলিট করে দিলেন, একটু ফ্রেশ হয়ে ঘুমোতে গেলেন। সবাই যে যার মতো ঘুমিয়ে গেল। রাত ঠিক 2টা বাজে আবদুল্লার মোবাইলটাতে আজান দিয়ে ওঠে। সে ঘুম ঘুম চোখে মোবাইলটা হাতে নিয়ে দেখে ওপরের স্ক্রিনে লেখা, গেট আপ ফ্রম বেড, ইটস টাইম ফর কিয়াম। অর্থাৎ বিছানা থেকে ওঠো, এখন তাহাজ্জুদের সময়। আবদুল্লাহ সবসময় তাহাজ্জুদ পড়তো না, ও শুধু সোমবার রাতে আর বৃহস্পতিবার রাতে তাহাজ্জুদ পড়তো। আর আজকের সময়টা ছিল সোমবার। সে এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে এসে জায়নামাজে দাঁড়িয়ে গেল। সে বরাবর 1 ঘন্টা নামাজ পড়ে। এভাবে প্রতি সোমবার আর বৃহস্পতিবার দিনটা রাত 2টা থেকে 3টা পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দেয়, নীরবে নিভৃতে আল্লাহর কাছে ক্ষমা চায়, কান্নাকাটি করে। আবদুল্লাহ অতীতেও কখনো মাদ্রাসায় যায়নি, পড়েওনি। ছোটবেলায় মক্তবের হুজুরের কাছেই কোরআন পড়াটা শিখেছে, আর ওখানেই নামাজের কিছু নিয়মকানুন শিখেছে।
তবে এভাবে নিয়মিত ফরজ নামাজ পড়া, সপ্তাহে 2 দিন তাহাজ্জুদ পড়া, নিয়মিত সকালে কোরআন তেলাওয়াত করা আরও ইত্যাদি আমলগুলো শিখেছে তার গ্রামেরই এক বন্ধুর কাছ থেকে। তার নাম হলো ফিরোজ। ফিরোজ মাদ্রাসায় পড়ে, এবারও আলিম প্রথম বর্ষের ছাত্র। অনেক ভালো, গ্রামের সবাই তাকে খুব ভালোবাসে। মাঝে মধ্যে মসজিদের ইমাম না থাকলে সে আজান দেয়, আবার নামাজও পড়ায়। এভাবেই সে সবার ভালোবাসার পাত্র হয়ে ওঠে। আবদুল্লাহ ছোটবেলা থেকে শান্ত স্বভাবের ছিল, তাই সে যখন ক্লাস 9-এ ভর্তি হয় তখন থেকেই ফিরোজের সাথে তার সখ্যতা শুরু হয়, কারণ ফিরোজও শান্ত স্বভাবের। ক্লাস 9-এ সে বন্ধুত্ব হওয়ার কারণ হলো ফিরোজ ক্লাস 8 পর্যন্ত হোস্টেলে ছিল, তাই আবদুল্লার সাথে তার তেমন একটা কথা হতো না। হবেই বা কিভাবে? ফিরোজ বাড়িতে আসতো 3-4 মাসে একবার, আর আসলেও সর্বোচ্চ 5 থেকে 7 দিন থেকে আবার চলে যেত। তাই ওর সাথে আবদুল্লার বন্ধুত্বটা তখন হয়নি। ফিরোজ ক্লাস 8-এর সেন্টার পরীক্ষা দিয়ে একেবারে হোস্টেল থেকে চলে আসে, আর তখনই আবদুল্লার সাথে তার সখ্যতা গড়ে ওঠে। ফিরোজ তাকে প্রতিদিন হাদিস, মাসাআলা, মাসাইল, পর্দার বিধান, ইসলামী রীতিনীতি, ইসলামী সংস্কৃতি ইত্যাদি শেখাতো। ফিরোজ মাদ্রাসা যাই পড়তো তা আবদুল্লাহকে সংক্ষেপের ওপরে শুনিয়ে দিত। এতে আবদুল্লাহরও ইসলামের প্রতি কৌতূহল আরও বেড়ে যায়। তাই আবদুল্লাহ প্রতিদিন সন্ধ্যার পরে 15 থেকে 20 মিনিটের জন্য ফিরোজের বাড়িতে যেত মাসালা মাসাইল জানার জন্য। কিন্তু বৃষ্টির কারণে আজকে আর যেতে পারেনি, তাই সে ফিরোজকে কল করে বলে দিয়েছে আজকেও আসতে পারবে না। আর ফিরোজও খুব আনন্দের সহিত তাকে মাসালা শিক্ষা দিত। কোনো মাসালায় বেঁধে গেলে বা না পারলে পরের দিন ওস্তাদের কাছ থেকে বুঝে এসে তারপর আবদুল্লাহকে বুঝিয়ে দিত। এভাবেই আবদুল্লাহ আস্তে আস্তে উত্তম আখলাকের অধিকারী হতে থাকে। ও যা যা শিখত ফিরোজের কাছে তা বাড়িতে এসে তার মা বোনকে শেখাতো। ফলে তারাও আস্তে আস্তে ইসলামী সংস্কৃতির ভেতরে আসতে শুরু করেছে, তবে এখনও পুরোপুরি আসেনি। দেখতে দেখতে আবদুল্লাহর ইবাদতের 1 ঘন্টা হয়ে গেল, অর্থাৎ 3টা বেজে গেল। তাই শিডিউল অনুযায়ী সে আবার ঘুমিয়ে পড়ল। আবার ঠিক ফজরের আজান শুনে ঘুম ভাঙে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ওযু করে চলে গেল মসজিদে। তখন অবশ্য আর বৃষ্টি হচ্ছিল না। যাওয়ার সময় মাকে ডেকে যায়, তার মা গিয়ে তার বোনকে আর আয়েশাকে জাগিয়ে দেয়। আয়েশা অবশ্য ততক্ষণে ঘুম থেকে উঠে যায়। তারপর আমাতুল্লাহ উঠে দুজনে একসাথে নামাজ পড়ে নেয়। ওইদিকে আবদুল্লাহ ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার পথে ফিরোজের সাথে দেখা হয়ে যায়। কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছিস? কিরে, তোর আবার কি হলো, মন খারাপ কেন? আরে আর বলিস না, মা শুধু বিয়ে কর বিয়ে কর বলে প্যারা দিচ্ছে। আমি আর নিতে পারছি না, কি করব, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। তোকে তো আমি আরো অনেকবারই বললাম যে বিয়েটা করে নে, ভালোই হবে তোর জন্য। আর কিছু না হোক গুনাহ থেকে তো বাঁচতে পারবি। আবদুল্লাহ বলল, কিন্তু এত ছোট বয়সে বিয়ে, বিষয়টা কেমন কেমন লাগছে না? ফিরোজ বলল, কি তুই এখনো ছোট? যেভাবে তাকাচ্ছিস আর বলছিস যেন আমার 100 বছর হয়ে গেছে। তোর গাল ভর্তি চাপ দাড়ি, গোপ ও দেখছি উঠেছে, তাও বলছিস তুই ছোট? দাড়ি উঠবে গোফ উঠবে না, এটা কেমন কথা বললি? তুই বরং আন্টির কথাটাই শোন, বিয়েটা সেরে ফেল, আমরা অন্তত একটা দাওয়াত খেতে পারবো। তুই খেলে বল, তোকে হোটেলে নিয়ে ভালো করে খাওয়াবো, কিন্তু একদম বিয়ের কথা বলবি না, বলে দিচ্ছি। ফিরোজ তাকে রাগানোর জন্য আবার বিয়ে নিয়ে বলল, আচ্ছা এখন বলতো, বিয়ে কেন করতে নারাজ? যোগ্য মেয়ে খুঁজে পাচ্ছিস না, নাকি যোগ্য মেয়েরা তোকে বিয়ে করতে নারাজ? আবদুল্লাহর মাথা আরো গরম হয়ে গেল। ও কিছুটা রাগের সহিত ফিরোজের কাছ থেকে চলে আসলো বাড়িতে। বাড়িতে গেট পার হয়ে যেই না ঘরে ঢুকবে অমনি মনে হয়ে গেল, এ আমি কি করছি? বাড়িতে তো বেগানা মেয়ে আছে। তখন সে দরজার বাইরে থেকে ডাক দিল, মা, ও মা, কই গেলে? মা দরজার কাছে এসে বলি হলোটা কি তোর শুনি? শালের মতো চিৎকার করছিস কেন? মা, তুমি এভাবে কেন কথা বলছো? বিয়ে না করলে এমনই হবে। সুন্দর সকালটা মাটি করো না তো, শুধু বিয়ে আর বিয়ে, আমাকে পাগল করে ছাড়বে। তোমার দেখা দেখি আমাতুল্লাহ এখন এসব বলে। একদম ঠিক বলে। আবদুল্লাহ একটু নরম গলায় বলল, মা, না না, ওসব আলগা পিরিত ভালো না। আচ্ছা এখন বল, ডাকলি কেন? এই প্রশ্নটাই তোমার প্রথমে করা উচিত ছিল, এখন তো করলাম। বল। বলছি আয়েশাকে ড্রয়িং রুমে নাকি আমাতুল্লাহ রুমে? না, ও এখনো আমাতুল্লাহ রুমে, একটু আগে দেখে আসলাম, কোরআন শরীফ পড়ছে। ওনাকে প্রতিদিন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করে। আয়েশার আরো ভালো ভালো গুণগুলো তার মা তার কাছে বলা শুরু করলো, যাতে করে আবদুল্লাহর আয়েশার প্রতি একটা দুর্বলতা কাজ করতে থাকে এই আশায়। কিন্তু ও তো সব বুঝে গেছে, তাই সে বিশেষ অবাক হওয়ার লক্ষণ প্রকাশ না করে শুধু একটু হাই তুলল আর বলল, আচ্ছা তাহলে সরো, আমি রুমে যাব। মা অগ্নিশর্মা হয়ে বলল, আমি তোকে এতগুলো কথা বললাম, তোর ভিতরে কোনো ফিলিংস নাই? আস্তে করে ঘরে ঢুকে গেল। ও রুমে যেতে যেতে বলল, তুমি যে উদ্দেশ্যে কথাগুলো বলেছ তা কোনোদিন হবে না। হতে পারে, তবে সেটা সময় হলে, এখন না। মা তো অবাক, মনে মনে বলছে, আমার ছেলে তো দেখছে আমার থেকেও চালাক। তুই যাই করিস না কেন বাবা, তোকে তো আমি রমজানের আগে বিয়ে করিয়ে ছাড়বো। আমার নাম না হলে যে জাহানারা নয়। সকাল 8টা বেজে গেল। আবার আবদুল্লাহকে রুমে নাস্তা দিয়ে আসা হলো।
তবে এবার আমাতুল্লাহ যায়নি, ওর মাই নাস্তা নিয়ে এসেছে। উনি নাস্তা নিয়ে এসেছে অন্য মতলবে। নাস্তা নিয়ে এসে বলল, বাবা কি করছিস? না মা কিছু না, ক্লাসের পড়াটা রিভাইজ দিচ্ছি আর কি। এই নে নাস্তা খেয়ে নে। আবার কোনো মতলব শুনি? এরে টের পেয়ে গেল নাকি? না বাবা কোনো মতলব না। তাহলে? তোকে একটা কথা বলার ছিল। বলো, তবে বিয়ে নিয়ে নয়। ওকে বিয়ে নিয়ে বলবো না, বলছি তোকে তো কলেজে ওঠার সাথে সাথে বাইক কিনে দিলাম, মাত্র কয়েকদিন বাইকে করে কলেজে গিয়েছিস, আর যাসনি, বাইকটা পড়ে আছে ঘরে। আব্দুল্লাহর মনে খটকা লাগলো, হঠাৎ বাইকের কথা কেন? কোনো মতলব তো অবশ্যই আছে। মা আবার বলতে শুরু করলো, তাই বলছি আজকে না হয় আয়শা মাকে বাইকে করে কলেজে নিয়ে যা। সাথে সাথে মা তার হাত ধরে বলতে শুরু করলো, তুই না করিস না বাবা, আমার লক্ষ্মী বাবা। কি ছাড়ো তো আমার হাত, আমি জীবনেও পারবো না। জাহানারা বেগম মন খারাপের ভান করে মিছে কান্না শুরু করে দিল। আব্দুল্লাহ মায়ের কান্না সহ্য করতেই পারে না, তাই একটু রাগের সহিত বলল, এখানে কান্না করার কি আছে? আর আয়শা তো গাড়ি করে যেতে পারে, আমার বাইকে যাওয়ার কি দরকার? জাহানারা বেগম এবার কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। তার প্রশ্নের কোনো উত্তর খুঁজে না পেয়ে আবার নাটকের কান্না শুরু করলো। ওকে ওকে, আর কেঁদো না তো, ভাল লাগে না, যাও যাবো বাইকে করে। এই তো আমার লক্ষ্মী সোনা। এটা বলেই উনি রুম থেকে তাড়াতাড়ি চলে গেলেন। যদি আবার উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করে আব্দুল্লাহ, তখন তো আবার ধরা। আব্দুল্লাহ তো অবাক, কিরে বাবা কান্না শেষ? তারপর আয়শা, আমাতুল্লাহ, জাহানারা সবাই একসাথে টেবিলে নাস্তা খেতে বসলো। জাহানারা বলল, আয়শা মা তুমি আজকে কলেজে যাবে তো, তাই না? জি আন্টি। আব্দুল্লাহর সাথে যেও, ও আজকে বাইকে করে যাবে, তুমি ওর সাথে একসাথে বাইকে করে যেও, কেমন? কি আন্টি, আমি তো কখনো বাইকে উঠিনি, বসতেও তো পারবো না। চিন্তা করো না, তুমি আব্দুল্লাহকে ধরে বসে থেকো। কি ওকে ধরলে তো আবার খারাপ মাইন্ড করবে? আরে না না, করবে না। কিন্তু ও কি আমাকে বাইকে করে নিতে রাজি আছে? অবশ্যই, কেন নয়। ওকে আন্টি ঠিক আছে। আমাতুল্লাহ সব বসে বসে শুনছে আর মুচকি মুচকি হাসছে, আর মাকে আড়াল চোখে চোখ মেরে যাচ্ছে। আমাতুল্লাহ আর আয়শা নাস্তা করে রুমে চলে গেল। একটু পরে তাদের রুমে জাহানারা বেগমও আসলেন। তখন প্রায় 9টার কাছাকাছি সময় হয়ে গেছে, তাই সে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। বোরকাটা পরলো, হিজাবটাও বাঁধল। তখন জাহানারা বেগম খাটের উপর বসলেন, বললেন, মা আজকে না গেলে হয় না? না না আন্টি, আম্মু বকা দিবে, অন্য একদিন সময় করে আসবো না হয়। আর যদি না আসো, ইনশাল্লাহ আসবো। তোমার যখন ইচ্ছা হবে কলেজ শেষ করে আব্দুল্লাহর সাথে চলে এসো, কেমন? আর যদি ও আনতে না চায়, তাহলে তুমি এসে আমার কাছে নালিশ করে যাবে, তারপর দেখবে আমি তাকে কি উত্তম মধ্যমটাই না দিই। আয়শা একটু মুচকি মুচকি হেসে বলল, তার আর দরকার হবে না আন্টি, ও না আনলে আমি একা আসতে পারবো, এখন তো আমি নিজেই চিনে গেছি। এই তো লক্ষ্মী মেয়ে, যখন ইচ্ছা আসবে, তোমার জন্য দরজা খোলা। তবে একটা শর্ত আছে। কি শর্ত? খুব শীঘ্রই আমাতুল্লাহকে নিয়ে আপনি আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। জাহানারা হাসতে হাসতে বলল, হো হো এটা? আচ্ছা ঠিক আছে, সামনের বৃহস্পতিবার আমি আমাতুল্লাহ আর পারলে আব্দুল্লাহকেও নিয়ে আসবো, কেমন? সত্যি? অবশ্যই। খুশিতে জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলল, আমি কিন্তু বৃহস্পতিবার আপনাদের জন্য অপেক্ষা করব, বলে দিলাম। ওকে ওকে মা, আমি কলও করব, আর বাড়ির ঠিকানাটা আমি আমাতুল্লাহর কাছে লিখে দিচ্ছি। ওকে মা, তুমি এত এক্সাইটেড হও না। জি আন্টি ঠিক আছে। তবে তোমাকে একটা কথা বলার ছিল। জি আন্টি বলুন। আসলে আসলে কি বলুন? আসলে কালকে রাতে আমরা তোমাকে না বলে তোমার কিছু ছবি তুলেছিলাম, তারপর তোমার আঙ্কেলকে পাঠালে তখন তিনি ছবিগুলো ডিলিট করতে বললেন। উনিও ছবিগুলো ডিলিট করে দেন, আমরাও ডিলিট করে দিয়েছি। আয়শা অবাক হয়ে বলল, কিন্তু ছবি তুলেন কেন আন্টি? অ্যাকচুয়ালি কি আন্টি বলুন? আচ্ছা এখন নয়, বৃহস্পতিবার তোমাদের বাসায় গেলে বলবো, কেমন? তোমাদের বাসায় গিয়ে বলবো। এটা শুনে ওর কলিজা ঠান্ডা হয়ে গেল। তার মানে আন্টিরা নিশ্চয়ই আসছে আমাদের বাড়ি। ওকে তখনই না হয় শুনবো, এইগুলো মনে মনে ভাবছিল সে। তখন জাহানারা বেগম বললেন, কি ভাবছো? না না আন্টি কিছু না। আচ্ছা আন্টি, 9টা তো বেজে গেল, ক্লাস শুরু হতে আর 1 ঘন্টা বাকি আছে, তাহলে আমি বের হই? ওকে দাঁড়াও, আমি আব্দুল্লাহকে বলছি বাইক বের করার জন্য। উনি নিচে চলে গেলেন, গিয়ে দেখেন আব্দুল্লাহ ইতিমধ্যে বাইকে বাইরে দাঁড় করিয়ে টেনশন মুডে পায়চারি করছে। কিরে তোর চেহারা টেনশন কেন? এখন যদি আয়শাকে নিয়ে আমি কলেজে যাই, সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে, আমার মান ইজ্জত সব যাবে, এক্কেবারে সব। যাক তাতে কি? মনে মনে তার মা বলল, হবু বউকে তো নিয়ে যাচ্ছিস, অন্য কাউকে তো আর নিয়ে যাচ্ছিস না। যাও যাও, এখন তোমার আয়শা মাকে ডেকে আনো, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। জাহানারা বেগম ড্রয়িং রুম থেকে ডাকলেন আমাতুল্লাহকে। আমাতুল্লাহ, আয়শা মাকে নিচে নিয়ে আয়। একটু পর দুজনেই এলো। তারপর দরজা থেকে বের হওয়ার আগে আয়শা জাহানারাকে সালাম করলো, থাক থাক, বেঁচে থাকো মা। তারপর ওর কপালে একটা চুমু এঁকে দিলেন। তারপর আয়শা বলল, আন্টি যাই তাহলে? এই যাই বলতে নেই, বলো আসছি। ওকে আন্টি আসছি। আমাতুল্লাহ আসছি। ওকে আপি, আবার এসো ইনশাল্লাহ। আব্দুল্লাহ আয়শাকে লক্ষ্য করে বলল, অনেক কুশল বিনিময় হয়েছে, এবার বাইকে উঠুন তো। জাহানারা দরজা থেকে দাঁড়িয়ে বলল, তুই এইভাবে কেন কথা বলছিস ওর সাথে?
কান মোচড় খাবি নাকি আবার? ওকে ওকে, আর বলবো না মা। আয়েশা তখন হেজাবের নিচে মুচকে হাসি দিল, তবে হাসিটা আব্দুল্লার কানে চলে আসলো। ও তখন বাইকে বসা ছিল। তখন বাইকের তেলের ট্যাঙ্কের দিকে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলল, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। আয়েশা তখন বাইকে বসলো। বসার সাথে সাথে আব্দুল্লাহ বলে উঠল, যেভাবে বাইকে উঠেছেন মনে হচ্ছে বাইকে তো নয়, ঘাড়ে উঠে বসেছেন। ও, ওই আবার কি বললি আয়েশাকে? কি একটা যন্ত্রণায় আছি। কই মা, কিচ্ছু না তো। আয়েশা বাইকের পেছনে বসে আব্দুল্লার গায়ের শার্টটা আলতোভাবে ধরতেই কিছু বলতে গিয়েও বলতে পারেনি, কারণ সামনে তার জলজ্যান্ত মা দাঁড়িয়ে। কিছু বললেই এখন হুঙ্কার দিয়ে উঠবে, তাই তখন কিছু বলেনি। বাইকটা স্টার্ট দিল, ব্রুম ব্রুম ব্রুম। আব্দুল্লাহ বলল, আম্মু আসি, আল্লাহ হাফেজ। আয়েশা বলল, আন্টি আসছি, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, সাবধানে যাস মা। আর তুই বাইক সাবধানে চালাস। গেট থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরই আব্দুল্লাহ বাইকটা দাঁড় করিয়ে বলল, এই আপনি পেছনের দিকে গিয়ে বসুন তো। আয়েশা তখন কোনো কথা বলল না। ও আরো পেছনের দিকে গিয়ে বসলো। বসেছেন? জি বসেছি। আপনার ব্যাগটা আমার কাছে দিন। কেন? আমি বলছি তাই দেবেন। আপনি আমার কি হন যে আপনার কথা মতো আমার ব্যাগ আপনাকে দিতে হবে? দেবেন কিনা সেটা বলুন। ওকে, দিচ্ছি দিচ্ছি। এখানে গরম হওয়ার কি আছে? কিছু হলেই শুধু গরম দেখায়। এই নেন ব্যাগ। এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও আয়েশা কোল থেকে ব্যাগটা নিয়ে তার হাতে দিল। আব্দুল্লাহ ওর ব্যাগটা তার আর আয়েশার মাঝখানে রাখলো, আর সে নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দিল আর বলল, কাছে আসার চেষ্টা করবেন না, আর একদম আমাকে ধরবেন না। কাঁধের ব্যাগ শক্ত করে ধরে বসুন। আয়েশা বলল, এত নাটক না করে বললেই তো হতো যে আমাকে স্পর্শ করবেন না। আব্দুল্লাহ বলল, এত নাটক যদি না করে বলতাম যে আমাকে স্পর্শ করবেন না, তখন তো রাস্তায় পড়ে উলট পালট খেতেন। ওকে থাক, অনেক হয়েছে, এবার কলেজে চলুন। ঢং। আব্দুল্লাহ আবার বাইক স্টার্ট দিয়ে সামনে এগোচ্ছিল। হঠাৎ তার গ্রামের বন্ধু ফিরোজ দেখে নেয়। তখন অবশ্য আব্দুল্লাহ তাকে দেখেওনি। ও বাইক হাঁকিয়ে সামনে চলে যায়। কলেজে এসে যখন আয়েশা বাইক থেকে নামছিল, তখনই মেহেদী আব্দুল্লাহকে আর আয়েশাকে দেখে নেয়। ওর তো সাথে সাথে মাথায় আসমান ভেঙে পড়ল। মনে মনে বলল, কি রে শালা, যে ছেলের মেয়ে দেখলেই অ্যালার্জি শুরু হয়ে যায়, সে ছেলের বাইক থেকে কিনা মেয়ে নামলো। কিন্তু কে এই ভাগ্যবতী মেয়ে যে তার বাইকে ওঠার অনুমতি পেয়েছে? আমি যতটুকু জানি ও আজ পর্যন্ত তো কোনো মেয়েকে তার বাইকে তোলেনি, ইভেন তার বোনকেও না। তাহলে কে এই মেয়ে? গার্লফ্রেন্ড নাকি? তোর কি সব ভাবছি। তার গার্লফ্রেন্ড থাকার তো কোনো প্রশ্নই আসে না। ও তখন একটু সামনে গিয়ে পরখ করে দেখলো কে এই মেয়ে। দেখে হতবাক, আরে এটা তো আয়েশা। যেই দুজন ক্লাসের সবচেয়ে ঠান্ডা, তারাই যে আজকে একই বাইকে। ওহ ক্যা মিল হ্যাঁ ইয়ার। যাক, ভালোই হলো। তাই তো বলি, কোনো আউল ফাউল মেয়ে তো তার বাইকে কি উঠবে, ওঠার চিন্তাও তো আনতে পারবে না। যাক, তাহলে দুজনে টাকা দিয়েই ফুচকা খেতে পারবো ভেবে মেহেদির জিহ্বায় জল চলে এলো। আব্দুল্লাহ আয়েশাকে তাড়াতাড়ি নামিয়ে দিয়ে ও বাইকটা লোকচক্ষুর অন্তরালে রেখে আসলো, পাছে কেউ আবার দেখে নেয় কিনা। আয়েশা তাকে ধন্যবাদ দিয়ে ক্লাসে চলে গেল। আব্দুল্লাহ তখন আর ক্লাসের দিকে যায়নি, কারণ ক্লাস শুরু হতে আজকে আরো 35 মিনিট বাকি আছে। তাই সে চলে গেল লাইব্রেরিতে বই পড়তে। বসা মাত্র মেহেদী আলাদিনের দৈত্যের মতো নিমেষে হাজির হয়ে গেল। বলেও বসলো, কংগ্রাচুলেশনস ব্রো, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, দিস উইশ ইজ স্পেশালি ফর ইউ। মানে কি এসবের? মেহেদী বলল, আমার থেকে লুকিয়ে লাভ নেই, আমি সব দেখে ফেলেছি। কি দেখেছিস তুই, যা আগে কোনোদিন দেখিসনি? তোকে আর আয়েশাকে এক বাইকে, তো কি হয়েছে, দেখতেই পারিস, এটা তো সিম্পল ম্যাটার। মেহেদী মোটেই আশা করেনি যে আব্দুল্লাহ এরকম নর্মাল এক্সপ্রেশন দেখাবে। ও ভেবেছিল আব্দুল্লাহ তাকে বলবে যে, দোস্ত কাউকে বলিস না, তুই যা চাস তোকে তাই খাওয়াবো। তখন সে ভেবেছিল ভালো করে 2-3 প্লেট ফুচকা খাবে, কিন্তু তা আর হলো না। ও বলল, তুই কি সত্যি নর্মাল নাকি আমার সামনে নর্মালের নাটক করছিস ফুচকা খাওয়ানোর ভয়ে? আমাকে দেখে তোর কি মনে হয়? দেখে তো মনে হয় নর্মালি। এই তো ভালো ছেলে। তাহলে শোন, আজকে আমার বাইকে আয়েশা কেন? মেহেদী শুনেই হাহা করে হেসে দিল। হাসার কি হলো এখানে? মেহেদী তাকে রাগানোর জন্য বলল, দাঁড়া, আগে আরো একটু হেসে নিই, তারপর বলছি। একদম নাক ফাটিয়ে দেব, বন্ধ কর হাসি, বন্ধ কর বলছি। ওকে ওকে ব্রো, বন্ধ করলাম। কিন্তু তোর কথা শুনে যা বুঝলাম, তোর মায়ের তো ওই মেয়ের মন কেড়েছে। তুই কি আয়েশার চেহারা দেখেছিস? তুই কি পাগল নাকি? ওই তুই কেমনে যে পারিস আমার মাথায় ধরে না। আমি হলে তো উঁকি ঝুঁকি দিয়ে 2-1 বার দেখে নিতাম। তোর তো কাজই এটা, শুধু মেয়ে দেখা। এখনো কি একটাও পটাতে পেরেছিস? আর তুই কোনোদিন পারবিও না। তাই বলছি, এগুলো ছেড়ে দিয়ে একটু ভালো হ। ইনশাআল্লাহ অনেক সময় আছে ভালো হওয়ার। এখন তো পুরো জীবনটাই বাকি আছে। মেহেদী এই এক ধরনের, তাকে কিছু বললে শুধু লজিক খোঁজে। তাই এই ছেলেকে আজও আব্দুল্লাহ ঠিক করতে পারেনি। তবে আশা ছাড়েনি, তার বিশ্বাস ও একদিন ঠিক ভালো হয়ে যাবে। হয়তো এখন হচ্ছে না, ইনশাআল্লাহ একদিন হবে। মেহেদী বলল, দেখি তোর কপালে তো অনেক শনি ঘুরছে, এটা কি জানিস? আবার কি শনি? আমাদের ক্লাসের গুন্ডিকে চিনিস? তুই কার কথা বলছিস? তৃষা? এক্স্যাক্টলি,
ও যদি দেখে ফেলে যে তুই আর আয়শা আজকে বাইকে করে একসাথে এসেছিস, তাহলে তো মামা তুই শেষ। আচ্ছা, আমি একটা জিনিস বহু অনুসন্ধানেও পেলাম না, তোরা মেয়েটাকে গুন্ডি বলিস কেন? আমি তো তাকে কখনো গুন্ডামি করতে দেখিনি। হো হো, সেটা? তাহলে তুই জানিস না, তৃষা তো তোকে দেখলেই একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে যায়, তাই হয়তো তোর চোখে তার গুন্ডামি ধরা পড়েনি। তবে কালকে ক্লাস থেকে দেখেছিলাম তোর সাথে তৃষা কেমন যেন একটু গরম হয়ে কথা বলছিল। কারণটা কি জানতে পারি? আরে তেমন কিছু না, আমাকে তুমি করে কথা বলছিল, তুমি করে বলতে নিষেধ করাতে সে একটু ক্ষেপে গিয়েছিল, এই আর কি। তবে মামা, আমার কেন জানি তোর জন্য খুব চিন্তা হচ্ছে। কেন? আমি ইদানিং দেখছি তৃষা তোকে নিয়ে একটু বেশি চিন্তা করছে। মেয়েটা মনে হয় তোকে ভালো টালোবাসে। তোর মাথা খারাপ নাকি? এর মধ্যে তো আমি কোনো লক্ষণও দেখিনি যেটার দ্বারা বুঝবো যে সে আমাকে ভালোবাসে। বুঝবি কিভাবে আর দেখবি বা কিভাবে? আজ পর্যন্ত কি ওই মেয়েটার দিকে ভালো করে তাকিয়েছিস? দেখ, ফালতু কথা বলবি না। এখন তো আমি ফালতু বলি? কি আশ্চর্য, আমি ওর দিকে তাকাতে যাব কেন? এই জন্যই তো বুঝতে পারিসনি যে তৃষা তোকে ভালোবাসে। আমি দেখেছি, তুই যখন ক্লাসের কোনায় দেয়াল ঘেঁষে বসে থাকতি, তৃষা তখন তোকে নীরবে দেখত আর মুচকি মুচকি হাসতো। তাই আন্দাজ করলাম যে তৃষা তোকে ভালোবাসে। হো তাই? হাসলি কেন? তুই বস, এবার আমি একটু হেসে নিই। আব্দুল্লাহ আবার বলল, এবার কেমন লাগে? আচ্ছা, হাসার কারণটা শোন। তোর আন্দাজটা কিছুক্ষণের জন্য মেনে নিলাম যে তৃষা আমাকে ভালোবাসে, কিন্তু তুই কি ভুলে গেছিস যে ও একটা হিন্দু পরিবারের মেয়ে? ও আমাকে চাইলেও ভালোবাসতে পারবে না। অতএব কিছুক্ষণ আগে তোর আন্দাজটা মেনে নিয়েছিলাম, এখন তা আর মানতে পারছি না। এমনি তৃষা আমাকে পছন্দ করতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু ভালোবাসতে পারে না।